আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? এই তো আছি ভালো। তোমরা সবাই ভালো তো? আর কথা জি কাটা স্যার। কাটা আসতেছে। কাটা কাটা আসতেছে? সবার কাছে কি না একই স্যার, রকম? না স্যার ঠিক আছে তো। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমার নেটওয়ার্কে হয়তো সমস্যা থাকতে পারে। ওকে, তো যাই হোক, আবারও সবাইকে গুড ইভিনিং। তো আজ আজকে হচ্ছে আমাদের 7th মান্থ শুরু, তার ফার্স্ট ক্লাস। আর গতদিনই বলেছিলাম গত ক্লাসে যে আগামীকালকে, ঠিক আছে, আজকে ক্লাস হয়ে যাবে, আগামীকালকে আমি তোমাদের গ্রুপ থেকে রিমুভ করব, গুগল ক্লাসরুম গ্রুপ থেকে। ঠিক আছে, এটা তো বলেছিলাম নাকি? এখন তোমরা যেভাবে সিস্টেম অনুসারে যুক্ত হয়ে যাবা, টেনশন নেওয়ার কিছু নাই। স্যার আমি একেবারেই শুনতে পাচ্ছি না। এটা যদি তুমি শুনতে পাও না পাও, বাকিরা শুনতে পায়, তাহলে সমস্যাটা তোমার নিজের। আর যদি আমার কথা কেউ শুনতে না পায়, তাহলে সমস্যাটা আমার। কথা বুঝতে পেরেছো তুমি? আর তুমি তো আমাকে শুনতেই পাচ্ছ না, তুমি লিভ নিয়ে আবার যুক্ত হও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? এই তো আছি ভালো। ওকে, তো গতদিন আমরা অডিয়েন্স পারপাস এই অনুসারে মোটামুটি 2-3টা ক্লাসের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করেছি আর কি, বোঝানোর চেষ্টা করেছি। এখন জানি না তোমরা কতটুকু বুঝেছো। আচ্ছা, আশা করি তোমরা ভালো মতো বুঝেছো। আচ্ছা, এবার আমি হোমওয়ার্ক 2-তে কিছু পরিবর্তন আনতে হবে। ডন জোয়ান নিয়ে কি আলোচনা আমাদের শেষ হয়েছিল? না না স্যার, স্যার, ওটা পড়া দিয়েছিলেন পরবর্তী পর্যন্ত। আচ্ছা, তারপরে আর চেঞ্জ করা হয়নি, তাই না? হুম। তো সবাই কি না পড়ে স্যার। শেষ করেছো? সবাই পড়েছো? এই যে পলিটিক্যাল অর্গানাইজেশন এন্ড দ্য জি পলিটিক্যাল স্যার। সিস্টেম অফ ইউকে এন্ড জি ইউএসএ স্যার। পড়ে শেষ করেছো? তাহলে এটা আমি শনিবারে আলোচনা করব, ঠিক আছে? আজকে আলোচনা করি না, আমাদের একটা টপিক আছে, ওটা আমরা শেষ করে রিডিং 2 এর ব্যাপারটা শেষ করব, এই রাইটিং 2 এর ব্যাপারটা। এই জন্য আমরা ওটাকে শনিবার পর্যন্ত টাইমটা একটু বাড়িয়ে দিলাম। আমরা শনিবারে এটাকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর পলিটিক্যাল অর্গানাইজেশন এন্ড দ্য পলিটিক্যাল সিস্টেম অফ ইউকে এন্ড ইউএসএ চ্যাপ্টার 3 আমরা সবাই পড়েছি। এটা তো জি রিভিশন স্যার। চলতেছে এখন আমাদের, এটা রিভিশন চলছে, তাই না? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, জি স্যার। এটা রিভিশন চলছে। তো প্রতি 5টা করে চ্যাপ্টার শেষ হলে আমরা একটা করে টেস্ট নিব, এবং এখন টেস্টগুলো আমরা মোটামুটি সিরিয়াসলি নেওয়া শুরু করব, ঠিক আছে? তো তাহলে চতুর্থ চ্যাপ্টারটা আমি অ্যাড করে দিলাম এর সাথে, আপডেট করে দেওয়া হচ্ছে, তাই না এখন? আচ্ছা, চতুর্থ চ্যাপ্টার দিলাম। এটা যেহেতু আজকে 18 তারিখ, 18 তারিখ, এটা আমি সময় দিলাম হচ্ছে 24 তারিখ পর্যন্ত, 24 জুনের মধ্যে তোমরা এটাকে শেষ করবা। আচ্ছা, আর রিডিং 2 এর ব্যাপারটা তো আমি পড়তে বলেছি, সবাই আশা করি পড়েছো, বাকি যে প্যাসেজগুলো আছে। আজকে আমরা রাইটিং 2 এর আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। ওই টপিকটা শেষ করা হলেই মোটামুটি আমাদের রাইটিং 2টা হয়ে যাবে। তার মানে পার্ট বি এর ব্যাপারটা আমাদের আলোচনা শেষ হবে। আর আবারও বলছি, অ্যাডভান্স রিডিং রাইটিং এর ক্ষেত্রে ঠিক ফার্স্ট ইয়ারের মতোই, আমার নিজের কিছু করার নেই বোঝানো ছাড়া। হ্যাঁ, এখানে সেট কোশ্চেন আনসার দেওয়াটাও সম্ভব না, বিশেষ করে রিডিং এর ব্যাপারে। রাইটিং এর ব্যাপারে যেগুলো দেওয়ার সেগুলো আমি দিয়ে দিব, কিন্তু বাকিগুলো তোমাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে ওগুলোকে দখলে নিতে হবে। কি বোঝাতে পারলাম বিষয়টা? হুম। এই জায়গাটা আমরা আর একটু ক্লাস হচ্ছে, আমি শুনে পাচ্ছি না স্যার, সত্যি বলতেছি। ক্লাস হচ্ছে না, কি কিছু বুঝা যাচ্ছে না স্যার। তুমি যদি আমার কথাই শুনতে না পাও, তো তোমাকে আমি কি বলবো বলো? শিয়া তোরা তো মিউট করা। এখানে আমি কি করে বোঝাবো বলো তুমি? শিহাবকে কেউ মেসেজ দিয়ে বলেন যে পরে রেকর্ড ক্লাসটা দেখে নিতে, ওর হয়তো নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, তো ঠিক আছে, এই পড়াটা দিয়ে ফেললাম, আমি এটা বাদ দিলাম। আমরা আজকে তোমাদের কেএমএ বাড়ির বই তো আছে সবার কাছে নাকি? জি স্যার। জি স্যার। দেখো, একটু রাইটিং 2 এর যে বেসিক কিছু কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো কিন্তু ফার্স্ট ইয়ারের মতোই। তোমরা দেখবে এখানে মাত্র কয়েকটা কোশ্চেন দিয়ে রাখছে,
কয়েকটা কোশ্চেন দিয়ে রাখছে, ঠিক আছে? কয়টা দিয়েছে? মাত্র 10টা। 10টা কোশ্চেন দিয়ে রাখছে। প্লেজিয়ারিজম কি, জি স্যার, আগে অনেকগুলো ছিল আর কি। হ্যাঁ, তো এই কয়টা মাত্র দিয়ে রাখছে। কিন্তু ফার্স্ট ইয়ারের আমি বলেছি কি, ফার্স্ট ইয়ারের রাইটিং স্কিলসের যে কোশ্চেনগুলো আগে পড়া হয়েছে সেগুলোই তোমাদেরকে কিন্তু আবার পড়তে হবে, ঠিক আছে? তো ফার্স্ট ইয়ারের জি স্যার। ওই শিটগুলো আমি আবার শেয়ার করে দিব, বা তোমাদের কাছে যদি থাকে যারা ফার্স্ট ইয়ারে পড়েছিল ওইগুলোই পড়তে থাকবা, মনে থাকবে? হ্যাঁ, জি স্যার। এখানে আর বাড়তি দেওয়ার কিছু নাই। এর সাথে আমরা পারপাস এবং অডিয়েন্স নিয়ে আলোচনা শেষ করলাম। এখন শুধু একটা জিনিস বাকি আছে, সেটা হলো আমাদের স্টাইল, তাই তো? ফর্ম, এটা নিয়ে একটু কথা বলা। এটা খুবই সিম্পল জিনিস, এটা নিয়ে খুব একটা মানে টেনশন করার কিছু নাই। এটা যদি একটু বুঝতে পারো, যদি ফার্স্ট ইয়ারে তোমরা একটু ভালো করে পড়ে থাকো, তাহলে এটা বুঝবা সহজেই। আচ্ছা, এই দেখো, রাইট, ফর্ম, ভয়েস অ্যান্ড স্টাইল, এটা নিয়ে। হ্যাঁ, এখন এই জায়গাতে আমরা 3টা জিনিস পাচ্ছি। কয়টা জিনিস পাচ্ছি টোটাল বলো তো? 3টা। প্রথমে হচ্ছে কি? প্রথমটা হচ্ছে ফর্ম, ফর্ম, তারপর হচ্ছে স্টাইল, ভয়েস, তারপর হচ্ছে কি? ভয়েস, তাই না? ভয়েস। এই 3টা জিনিস তেমন কিছুই না, আমরা ফার্স্ট ইয়ারে যা পড়েছিলাম সেগুলোর সাথে। ফর্ম বলতে আমরা, আচ্ছা বলো তো, ফার্স্ট ইয়ারে আমরা কয় ধরনের রাইটিং অপশন পেয়েছিলাম? কয় ধরনের বলতে পারবা? স্যার একটু যদি কঠিন শুনতে পাইনি আমি, নেটওয়ার্ক প্রবলেম ছিল। বলছি ফার্স্ট ইয়ারে আমরা রাইটিং স্কিলস তো পড়েছিলাম, তাই না? সে রাইটিং স্কিলসে কয় ধরনের রাইটিং স্টাইল ছিল বা ফর্ম ছিল, মানে কয় ধরনের ফর্ম ছিল? স্যার 2 ধরনের। ডেসক্রিপটিভ, 9 ধরনের, আর 9 প্রকার ছিল। কি কি ছিল? স্যার প্যারাগ্রাফ, এসে, ওইগুলো। রিপোর্ট, নোটস, মিনিটস, প্রেস রিলিজ, এগুলো হচ্ছে কি? মেমোরেন্ডাম। হ্যাঁ, মেমোরেন্ডাম, এগুলো হচ্ছে কি? ফর্ম, মানে কোন ফর্মে তুমি এটা লিখবা। তো আমি আমার বন্ধুর কাছে কিছু জানাবো, সেটার জন্য কি আমি প্যারাগ্রাফ লিখবো, এসে লিখবো, রিপোর্ট লিখবো, না লেটার লিখবো? নো স্যার, লেটার লিখবো। আমি জনগণের উদ্দেশ্যে কিছু বলবো, তাই তো? জনগণের উদ্দেশ্যে আমি পেপার পত্রিকার মাধ্যমে কিছু বলবো, কি লিখবো আমি? রিপোর্ট লিখবো, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ফর্ম হচ্ছে তুমি তথ্যগুলোকে কোন রাইটিং এর মাধ্যমে তুমি তোমার অডিয়েন্সের কাছে পৌঁছাবা। টার্গেট অডিয়েন্স বলে একটা শব্দ আমরা পেয়েছিলাম ফার্স্ট ইয়ারে, টার্গেট অডিয়েন্স। জি স্যার। ওই যে আমরা বললাম না অডিয়েন্স, কিছু আগে তো পড়ে আসলাম, তাই না? মানে গত ক্লাসে যে অডিয়েন্স মানে হচ্ছে যার জন্য আমার লেখাটা, আমার কি স্টুডেন্টের জন্য লেখা, নাকি আমার টিচারের জন্য লেখা, পিতামাতার জন্য, না সন্তানের জন্য, না চাকরিওয়ালাদের জন্য, ঘুষখোরদের জন্য, দুর্নীতিপরায়ণদের জন্য, সৎ লোকের জন্য, কার জন্য আমার লেখাটা? তারা হচ্ছে আমার অডিয়েন্স। তো এই অডিয়েন্সের কাছে পৌঁছাতে গেলে আমার তথ্যগুলোকে আমি কোন ফর্মে লিখব, সেটাকে আমরা এখানে টপিক অনুসারে দেখার চেষ্টা করব। তাহলে ফর্মগুলো হতে পারে কি? প্যারাগ্রাফ নির্দিষ্ট কোনো ফর্মের মধ্যে পড়ে না, আসলে প্যারাগ্রাফটা হচ্ছে সকল ফর্মের একটা বেসিক ইউনিট মাত্র। অর্থাৎ প্যারাগ্রাফ কথাটা বাদ দিলাম। এটা হতে পারে কি? এসে হতে পারে, তাই না? রিপোর্ট হতে পারে। তারপর হচ্ছে অবশ্য আমরা বাকি যেগুলো পড়েছি, মিনিটস, নোটস, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল, মানে সিচুয়েশনাল রাইটিং। ওই রাইটিংগুলো কিন্তু এই ফর্মের ভিতরে আসবে না, ঠিক আছে? যেমন মেমোরেন্ডাম, নোটিস, প্রেস রিলিজ, তারপর হচ্ছে তোমার নোটস, মিনিটস, এগুলোকে বলা হয় সিচুয়েশনাল রাইটিং। সিচুয়েশনাল রাইটিং মানে হচ্ছে কোনো একটা অফিসের ইন্টারনাল বিষয়গুলোর সাথে রিলেটেড রাইটিংগুলো, ওই রাইটিংগুলো আসবে না। আসবে কি কি আসতে পারে? এসে আসতে পারে, রিপোর্ট আসতে পারে, লেটার আসতে পারে, আরও কি কি বিষয় রয়েছে, রিসার্চ পেপার হতে পারে। এগুলো হচ্ছে ফর্ম কিন্তু, ঠিক আছে? তো রিসার্চ পেপার হতে পারে, তারপর হচ্ছে টার্ম পেপার হতে পারে, মানে বিভিন্ন ধরনের ফর্ম আছে। তো অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখবো যে হয় এসে হয়, না হয় রিপোর্ট হয়, না হয় রিসার্চ পেপার হয়, না টার্ম পেপারটা অবশ্য আসবে না, এখানে দেওয়ার দরকার নেই। তো এরকম কিছু রাইটিং টাইপ আছে, বা লেটার হতে পারে। এইগুলোকে আমরা এই ফর্মের ভিতরে ফেলবো, যে আমার রাইটিং। প্যারাগ্রাফ হয় না? বলো, প্যারাগ্রাফ হয় না? প্যারাগ্রাফ তো নির্দিষ্ট কোনো রাইটিং ফর্ম না, ওটা তো হচ্ছে বড় বড় রাইটিং এর একটা অংশ। আমি কি বললাম শুরুতে, বললাম না প্যারাগ্রাফ বলে কোনো রাইটিং আছে? প্যারাগ্রাফ বলে কোনো রাইটিং আছে না, আলাদা করে?
না স্যার নাকি প্যারাগ্রাফ হচ্ছে এই সকল রাইটিং এর একটা ইউনিট? কম্পোজিশন হ্যাঁ। হ্যাঁ, কি বোঝোনি আমার কথা এখনো? জি স্যার। প্যারাগ্রাফের কি কোনো ব্যবহারিক আলাদা ব্যবহার আছে, প্র্যাকটিক্যাল কোনো ইউজ আছে? না স্যার। না স্যার হ্যাঁ, প্রশ্ন ছিল কার? আমি তাকে প্রশ্ন করছি, মানে তার টেনশনটা তো মাফ করতে হবে। কার ছিল প্রশ্নটা একটু বলো। স্যার আমার। হ্যাঁ, প্যারাগ্রাফ বলে কোনো রাইটিং কি আমরা প্র্যাকটিক্যাল ইউজ করি? না। হ্যাঁ, প্যারাগ্রাফ হচ্ছে কি এই সকল রাইটিং এর কি এক একটা ইউনিট বা অংশ। কি বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। আর স্টাইলের মধ্যে পড়ে এটা কি ফর্মাল স্টাইল হবে আর ইনফর্মাল হবে? আমরা তো জানি যে ফর্মাল হবে স্যার। হ্যাঁ, কোনটা ফর্মাল হয় কোনটা ইনফর্মাল আমরা তো জানি নাকি? জি স্যার। হ্যাঁ, যে কোনটা ইনফর্মাল কোনটা ফর্মাল এগুলো আমরা জানি। আরটা কি ছিল? সাবজেক্টিভ অথবা অবজেক্টিভ হবে। এই জায়গাগুলোকে আমি একটু গুরুত্ব দিতে হবে যে আমি যখন ফর্মের কথা আসবে তখন আমি কোন ফর্মে লিখবো, ওই ফর্মের উপর ডিপেন্ড করে এটা কি স্টাইলটা কি হবে, ফর্মাল স্টাইল নাকি ইনফর্মাল স্টাইল। তারপরে এই ফর্মাল স্টাইল বা ইনফর্মাল স্টাইলের উপর ভিত্তি করে আমরা সাবজেক্টিভ অথবা অবজেক্টিভ হবে। একটা বিষয় খেয়াল করতো, অধিকাংশ ক্ষেত্রে মানে কি ফর্মালগুলো হয় অবজেক্টিভ, বললাম কি ফর্মালগুলো হয় অবজেক্টিভ, ঠিক আছে? জি স্যার। আর ইনফর্মাল গুলো হবে সাবজেক্ট। সাবজেক্টিভ, এটা একটু খেয়াল রাখবা, তাহলেই বিষয়টা তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। হ্যাঁ, যখন তুমি একটা এসে লিখতেছো, বুঝতে পেরেছো যে আ জার্নি বাই ট্রেন আই হ্যাভ রিসেন্টলি মেড বা আ বুক ফেয়ার আই হ্যাভ রিসেন্টলি ভিজিটেড, এইগুলো কি সাবজেক্ট। এটা সাবজেক্টিভ। অতএব সাবজেক্টিভ মানে কি হবে? ইনফর্মাল স্টাইল হবে, তাই নাকি? জি স্যার। কিন্তু যদি অফিসে কোনো একটা রিপোর্ট প্রকাশ করতে বলা হয় বা একটা রিসার্চ পেপার রেডি করতে বলা হয় বা একটা এসে লিখতে বলা হয়, যে এসেটা মোটামুটি একটু অফিসিয়াল, ঠিক আছে তো, তাহলে সেটা হবে কি ফর্মাল অবজেক্টিভ এবং অবজেক্টিভ। এই জায়গাটা এখন একই টপিক কিন্তু বিভিন্ন ফর্মে লেখা যেতে পারে। হ্যাঁ, যে আর রোড অ্যাক্সিডেন্ট, এটা কি তুমি এসেও লিখতে পারো, রিপোর্টও লিখতে পারো, লেটারও লিখতে পারো, রিসার্চ পেপারও তো লিখতে পারো, পারো কি না? জি স্যার। একটা অ্যাক্সিডেন্ট নিয়ে কি রিসার্চ পেপার হতে পারে না? যে অ্যাক্সিডেন্ট হ্যাঁ। রিসার্চ পেপার হতে পারে, একটা রিপোর্ট হতে পারে, আবার একটা এসেও হতে পারে। এখন তোমাকে বলা হয়েছে যে তোমাকে একটা টপিক দিলাম, এই টপিকটা তুমি কোন ফর্মে লিখবা, কোন স্টাইলে লিখবা, কোন সাবজেক্টে লিখবা সেটা বলতে হবে। তোমাকে কি ওই টপিক নিয়ে কিছু বলতে হবে? বলো। না স্যার। তোমাকে কি টপিক নিয়ে কিছু বলতে হবে নাকি টপিকটা তুমি কিভাবে লিখবা সেটা বলতে বলা হয়েছে? কিভাবে? হ্যাঁ, কিভাবে লিখবা। অতএব ওই যে বললাম যে তুমি যখন বললাম কি রিডিং বুকস বা প্যাট্রিয়টিজম বা পপুলেশন প্রবলেম, তখন পপুলেশন প্রবলেম নিয়ে তোমাকে কিছু বলতে বলা হয়নি। এখন বলতে বলা হয়েছে তুমি পপুলেশন প্রবলেম নিয়ে যে লেখা শুরু করবা, সেই লেখাটা তুমি কিভাবে করবা সেটা হলো তোমার এই প্রশ্নের, ঠিক আছে তো ব্যাপার। কি বুঝতে পেরেছো কথা? জি স্যার বুঝছি। তো দেখো এখানে আমি তোমাকে প্রথম পাঁচটা একটু পড়তে বলি, খুবই সিম্পল জিনিস, কিন্তু জটিল কিছু না, একটু সিম্পল জিনিস। তুমি শুধু দেখবা যে এরা কিভাবে বলতেছে, কিভাবে কি করতেছে, এটা শুধু একটু দেখে নিবা। তাহলে 1 থেকে 5 পর্যন্ত একটু রিডিং দাও সবাই এই টপিকগুলো। সবার কাছে তো বই আছে নাকি? জি স্যার। পেজ নাম্বারটা একটু। পেজ নাম্বার হচ্ছে 161। 1 থেকে 5 পর্যন্ত একটু পড়ো, পরে বলো যে বিষয়টা বুঝলা কিনা। স্যার প্রথম পাঁচটা? হ্যাঁ, প্রথম 5টা জাস্ট একটু পড়ার জন্য, যে কিভাবে তোমাদেরকে লিখতে হবে পরীক্ষার সময় সেটা জানানোর জন্য। আচ্ছা স্যার। স্যার পেজ নাম্বার কত? 161। সবাই কি শেষ করেছো? জি স্যার। জি স্যার।
দেখো এই বইয়ে একটা গদবাঁধা ফরম্যাট দিয়ে দিয়েছে, ওই ফরম্যাটেই কিন্তু বারবার বলা হচ্ছে, ঠিক আছে? জি স্যার। স্যার এখানে রিকাউন্ট বলতে এটা কি বোঝাইছে? রিকাউন্ট, রিকাউন্ট মানে ধরা বা মনে করা কোনো কিছুকে, ঠিক আছে তো? এখন এই জায়গায় তোমরা প্যারাগ্রাফটাকে যতটুকু পারবা নিয়ে আসবা না, ঠিক আছে তো? এখানে যা দেখলাম লিস্টিং প্যারাগ্রাফ দিছে। হ্যাঁ, এখানে প্যারাগ্রাফের অধিকাংশ ওটা নিব না। প্যারাগ্রাফ আর এসে এইভাবে চালিয়ে গেছে অধিকাংশ ক্ষেত্রে। হ্যাঁ, প্যারাগ্রাফ আর এসে জি স্যার। দিয়ে রাখছে। প্রত্যেকটা স্যার? স্যার একই দিছে। হ্যাঁ, একই দিয়েছে। হ্যাঁ, তবে তোমরা স্যার প্যারাগ্রাফ এখানে স্যার হ্যাঁ বলো। এখানে এ গুড স্টুডেন্ট এটা কি ফর্মাল হতে পারে না? গুড স্টুডেন্ট, হ্যাঁ তুমি ফর্মাল, এটা স্যার এখানে এই যে এ গুড স্টুডেন্ট, হ্যাঁ এটা ফর্মাল হিসাবে কোথায় ইউজ করবে? এটা কোন অফিসে? আগে ভাবতে হবে যে এটা অফিশিয়াল ভাবে এটা লেখা তোমার প্রয়োজন আছে কিনা। ফর্মাল মানেই তুমি এটাকে অবশ্যই কোনো অফিশিয়াল কাজে ইউজ করবা। তোমার কি এরকম গুড স্টুডেন্টের কোনো অফিশিয়ালের কোনো ব্যাপার আছে এখানে? না স্যার। তাহলে তো দরকার নেই। তুমি যখন এটা লিখবা, এই যে এখানে আমি ওইটা বলতে যাচ্ছি, দেখো অ্যাসিড স্পিলিং মানে কি? অ্যাসিড ছোড়া। নিক্ষেপ। তাহলে এটা কি হতে পারে? এটা ব্যক্তিগত হতে পারে? না স্যার, ব্যক্তিগত না। এটা অবশ্যই কোনো না। রিপোর্ট এরকম কিছু একটা হবে, তাই না? তো এইখানে তোমাকে একটা ফর্মাল সিচুয়েশন তৈরি করতে হবে। তারপরে ধরো হচ্ছে বার্নার্ড শ অ্যাজ আ প্লে রাইট, এটা কি হতে পারে? এটা কি একাডেমিক রাইটিং? হ্যাঁ, একাডেমিক রাইটিং হতে হবে, তাই তো? কোন একাডেমিক মানে একাডেমিক পারপাস, অফিশিয়াল পারপাস থাকলে আমরা ধরে নিব যেটা ফর্মাল হবে এবং রিসার্চ objective হবে। ঠিক আছে তো? হ্যাঁ, এখন তুমি কি ফর্মাল স্যার? করবে সেটা তোমার ব্যাপার। হ্যাঁ, তারপরে বুক ফেয়ার তো তুমি এটাকে বলে দিবা যে তুমি এটা কি করবে। তোমার এইখানে যে ফর্মটা ইউজ করবে, এই ফর্মের উপরে ডিপেন্ড করে তোমাকে পরবর্তী স্টাইল আর মানে ইয়াটা বলতে হবে, ভয়েসটা বলতে হবে, তুমি কোন ফর্মে লিখবা। ঠিক আছে তো? যেমন ব্রেইন ড্রেন, হ্যাঁ এটা কি হতে পারে সবাই বলো তো? ব্রেইন ড্রেন কি হতে পারে? স্যার এটা ফর্মাল হবে জানি না। স্যার এটা কি ইনফর্মাল? ব্রেইন ড্রেনটা কি আসলে? স্যার এটা ফর্মাল হবে। মেধা সাহিত্য চুরি। মেধা পাচার। মেধা পাচার, তাই তো? মেধা পাচার এটা কি কারো ব্যক্তিগত বিষয় হতে পারে? না না স্যার এটা তো জাতীয় বিষয় বা হ্যাঁ জাতীয়। এটা অবজেক্টিভ রাইটিং, এটা অবশ্যই অবজেক্টিভ রাইটিং হবে। তাহলে অবজেক্টিভ রাইটিং জি স্যার, কারণ ইন্টারন্যাশনাল ওয়েতে বিভিন্ন আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন তাহলে এটা শিক্ষার্থী ফর্মাল আবার রাইটিং বাইরের হবে, দেশে তাই পড়তে না? যাচ্ছে। এবং এটা নিশ্চয়ই রিপোর্ট হতে পারে, এসে হতে পারে, তাই না? এরকমই তো রিসার্চ পেপার হতে পারে, কোনো হতে পারে কিনা? জি স্যার। রিসার্চ পেপার আর রিপোর্টের দেখি সবথেকে বেটার হয়। হ্যাঁ, তাহলে সেটা তোমার কাছে যেটা মনে হবে যে তুমি সেই ফর্মে দিবা। এই যে এখানে যেমন ইয়া দিয়েছে যে সার্ভে রিপোর্ট বলেছে, মানে অনেক যে রাইটিংটা লেখা যায় তার ভিতর দুই একটা দিয়ে দিয়েছে। যেমন বলছে দ্য টপিক ব্রেইন ড্রেন ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম অফ অ্যান আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ হতে পারে, এসে হতে পারে, এক্সপ্রেসিং দ্য নেগেটিভ সাইড অফ ব্রেইন ড্রেন ইন দ্য ফর্ম অফ আ সার্ভে রিপোর্ট হতে পারে, দ্যাট মে স্টেট দ্য লেটেস্ট সিচুয়েশন অফ ব্রেইন ড্রেন ইন দ্য কান্ট্রি, এগুলো হতে পারে। অতএব দ্য স্টাইল অফ রাইটিং অবশ্যই ফর্মাল হবে এবং এর ভয়েসটা হবে কি? অবজেক্টিভ। একইভাবে চাইল্ড লেবার কি হতে পারে? চাইল্ড লেবার ফর্মাল এটা অবজেক্টিভ। অবজেক্টিভ। এটা অবজেক্টিভ হবে, তাই না? দেখো এই জায়গায় দিয়েছে, এটা কি হতে পারে? একটা দেখো স্পেশাল, এত এই স্পেশালাইজড ওয়ান, এটা ওটা বলার দরকার নেই, তুমি সরাসরি বলবা কথা। হ্যাঁ, এটা রিপোর্ট বা রিসার্চ পেপার হতে পারে, এটা এসেও হতে পারে, তাই না? এখন ডেসক্রিপটিভ এসে হবে নাকি আর্গুমেন্টেটিভ এসে হবে সেগুলো তো তোমরা পড়েছো নিশ্চয়ই, বা ন্যারেটিভ এসে হবে কিনা, তাই না? সেটা তোমরা পড়েছো, সেইভাবে তোমরা কথাটা বলবা। হ্যাঁ স্যার, আনফেয়ার মিন্স ইন পাবলিক এক্সামিনেশন, এটা কি আনফেয়ার মিন্স এটা কি রিপোর্ট আকারে লেখা যাবে? না না, ব্যক্তিগত। হ্যাঁ, তাহলে অবশ্যই আনফেয়ার মিন্স মানে অসৎ উপায়, পরীক্ষার হলে নকল করা, এটা কি ব্যক্তিগত বিষয় হবে? বলো, নাকি এটা নিশ্চয়ই মিনিমাম এটা একটা কমিউনাল ব্যাপার হবে, এটা একটা অফিশিয়াল ব্যাপার হবে, তাই না? তাহলে নিশ্চয়ই এটা অবশ্যই আমরা বুঝতে পারতেছি এটা একটা এসে হিসাবে দিতে পারো, রিপোর্ট হিসাবে দিতে পারো, তুমি এটাকে রিসার্চ পেপার হিসাবে দিতে পারো যে ছেলেমেয়েরা কেন নকল করে, এটা নিয়ে কি রিসার্চ হতে পারে না? এর ক্ষতিকর দিক নিয়ে হতে পারে, তবে রিসার্চ হচ্ছে এটা মোটামুটি এসে দিয়ে চালালেই হয়। হ্যাঁ, তবে ধর ড্রাগ অ্যাডিকশন। স্যার হ্যাঁ বলো। স্যার মানে একটা টপিক যদি স্যার তিনটা আইটেমে লেখা মানে তিনটা ফর্মে লেখা যায় তাহলে কি তিনটাই উল্লেখ করে দিব স্যার অর দিয়ে? হ্যাঁ দিতে পারো, তুমি তিনটাই উল্লেখ করতে পারো, এটাও হতে পারে ওটাও হতে পারে, বা একটাও দিতে পারো যেটা দিয়ে আমি লিখতে পারি, তাই না? এখানে
তোমাকে জাস্ট বলেছে কি কি ফর্মে হতে পারে, তুমি তোমার মনে হয় যে কয়টা ফর্ম তুমি দিয়ে দিবা। হ্যাঁ, এই জি স্যার। আর যেহেতু এখানে বলছে হোয়াট ফর্ম ইউ আছে, তাহলে তুমি আই শব্দটা ইউজ করতে পারো। ঠিক আছে তো, যে আই থিঙ্ক দিস ইজ, তাই তো, অ্যান একাডেমিক রাইটিং বা একটা রিসার্চ পেপার বা একটা এসে রাইটিং এটা আমরা লিখতে পারি। হ্যাঁ, সো ইট মাস্ট বি আ ফর্মাল রাইটিং উইথ অ্যান অবজেক্টিভ ভয়েস। হ্যাঁ, বা উই ক্যান ইউজ দ্য ভয়েস। হ্যাঁ, অবজেক্টিভ ভয়েস মানে তুমি তোমার মতো করে কিন্তু বলবা। এই 3টা বিষয় বলা হচ্ছে, তুমি 3টা বিষয়ের কি কি দিবা। এখানে যে একটা গদবাদার স্টাইল দিয়ে দিয়েছে বা লিখেছে ফরম্যাট, এভাবেই যে লিখতে হবে তা না। তুমি জাস্ট এই 3টা বিষয়কে উল্লেখ করতে পারছো কিনা পারফেক্টলি, সেটা হলো আমাদের দেখার বিষয়। যে স্টাইলটা কি ফর্মাল হবে, ভয়েসটা কি সাবজেক্টিভ হবে, ফন্টটা কি এসে না তোমার হচ্ছে লেটার না কি হবে, সেটা জাস্ট তুমি বলতে পারলেই হবে। কি বুঝতে পেরেছি? জি স্যার। স্যার ফর্মটা কি শুধু এসে আর প্যারাগ্রাফ লিখবো নাকি ডেসক্রিপটিভ ও লিখতে হবে? সেটা তো অবশ্যই লিখবা, সেটা ডেসক্রিপটিভ বা এটা যদি মনে হয় তুমি পারবা তাহলে লিখে দিবা, ওটা লিখতে পারলে ভালো হয়। হ্যাঁ, কারণ এসে যেহেতু অনেকগুলো ভাগ আছে। ঠিক আছে। আচ্ছা, আরেকজন বলছিলা কি বিষয় জানো? না স্যার, ওই একই কোশ্চেনটা ছিল যে প্যারাগ্রাফের আগে ন্যারেটিভ তারপর লিস্টিং লিখা এগুলো লিখতে হবে কিনা। প্যারাগ্রাফের উপর ন্যারেটিভ আর ডেসক্রিপটিভ এর উপর ডিপেন্ড করে তো ফর্মাল ইনফর্মাল হবে, তাই না? ডেসক্রিপটিভ জি স্যার। তাই তো, বা হচ্ছে ন্যারেটিভ প্যারাগ্রাফ। ন্যারেটিভ প্যারাগ্রাফ মানে কি, একটা গল্প থাকে, আর গল্প থাকা মানে কি, সেটা কি সাবজেক্টিভ হবে, এটা ইনফর্মাল স্টাইল হবে, তাই না? কিন্তু অনেক সময় ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ বা এসে, এগুলো কি ফর্মাল হয় না? জি স্যার। এগুলো ফর্মাল হয়, অতএব এটাও তোমাকে একটু উল্লেখ করে দিতে হবে, এর একটু দিবা। কোনটা লেটার হতে পারে, যে আ হ্যাপি মোমেন্ট ইন লাইফ, কোনটা এটাই কি হতে পারে, এটা সাবজেক্টিভ না অবজেক্টিভ? সাবজেক্টিভ। তাহলে নিশ্চয়ই ইনফর্মাল হবে, তাই না? এবং এটাতে কি কি লিখতে পারো তুমি, এটা দিয়ে একটা এসেও লিখতে পারো, একটা লেটারও লিখতে পারো। এটা কি রিসার্চ পেপার হবে বলো? না স্যার। না স্যার। না স্যার। অথবা এটা এসে হতে পারে, একটা লেটার হতে পারে, যে বন্ধুকে তুমি জানাচ্ছ, তাই না? এরকম আর কি, যে আই ক্যান ইউজ, তাই তো, narrative essay format or a letter format to inform my happy moment to my audience বা to my friend বা এদেরকে। so I will use a subjective voice with, তাই তো, in a informal style, তাই তো, with a informal style বা এরকম ভাবে তুমি জাস্ট তোমার মতো করে লিখে দিবা। জাস্ট বেসিক জায়গাটা তুমি বুঝতে পারছো কিনা, এটা হলো ব্যাপার। কি বুঝতে পেরেছো? খুবই সহজ একটা জিনিস, এটা নিয়ে খুব একটা জটিলতা এই দুটো থাকেই পরীক্ষায় ঘুরে ফিরে, যেহেতু ঘুরে ফিরেই থাকে। অতএব একটু দেখো, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন কি হতে পারে? এম্পাওয়ারমেন্ট অফ উইমেন এটা অবজেক্টিভ, ইনফর্মাল, এবং কি কি ফর্মে তুমি লিখবা। এখানে বলছে আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ, এসে, এক্সপোজিং দ্য, এটা এছাড়াও ইন দ্য ফর্ম অফ সার্ভে রিপোর্ট হতে পারে। হ্যাঁ, ইংলিশ লাভ পোয়েট্রি, এটা কি একটা রিসার্চ পেপার হতে পারে, দেখো যে রিসার্চ পেপার হতে পারে, এবং এটা ফর্মাল, অবশ্যই এটা অবজেক্টিভ হবে। হ্যাঁ, ইংলিশ রোমান্টিক পোয়েট্রি, ইংলিশ দ্য এনভায়রনমেন্ট পলিউশন, ফুটবল ভার্সাস ক্রিকেট অবজেক্টিভ হবে, ফ্রান্সিস বেকন এজ অ্যান এসে, গ্লোবালাইজেশন, এগুলো কি শেষের দিকে অধিকাংশ সবই অবজেক্টিভে দেওয়া আছে। দেখো, অবজেক্টিভ, ইনফর্মাল, এবং এটা হতে পারে একাডেমিক রাইটিং হিসাবে, রিসার্চ পেপার, এই জাতীয় জিনিসগুলো। হ্যাঁ, এগুলো রিসার্চ পেপার হিসাবে, একাডেমি মানে বিশেষ করে এই একাডেমিকের মধ্যে এই জাতীয় রাইটিংগুলো আমরা রিসার্চ পেপার হিসাবেই দেখানোর চেষ্টা করব। জন কিটস অ্যাজ আ পয়েট, জন মিল্টন অ্যাজ আ পয়েট, এগুলো কি এগুলো এসে টেসে নিশ্চয়ই আমরা লিখি না, এরকম করে লিখি। এটা ক্রিটিক্যাল রাইটিং হয় মেনলি, সেই হিসাবে রিসার্চ পেপার হিসাবে দিয়ে দেবো। যেমন লিবারেশন ওয়ার অফ 1971, এটা রিপোর্ট হতে পারে, তাই না? এটা এসে হতে পারে, এটা রিসার্চ পেপারও হতে পারে। হ্যাঁ, লিটারেচার সোসাইটি। অতএব আর এখানে আসলে বোঝাবুঝির আর তেমন কিছু নাই। আশা করি এই 3টা বিষয় তোমরা বুঝতে পেরেছো। কি বুঝতে পারছো সবাই? স্যার, ওই যে 20 নম্বরে যে আছে ইমেল, ওইটা তো মানে সাবজেক্টিভ অবজেক্টিভ দুইটাই হইতে পারে। ইমেল রাইটিং, হ্যাঁ, ইমেলটা তুমি লেটার হিসেবে বলতে পারো না, একজনকে জানাতে পারো তোমার ফ্রেন্ডকে ইমেল কি জিনিস, হতে পারে না? কোথায়, কত নম্বর? স্যার 20। হ্যাঁ, এখন তুমি বললাম কি, তুমি যেভাবে লিখবা, তোমার এখানে তুমি যে ফর্মটা ইউজ করবা, সেই ফর্মের উপর ডিপেন্ড করে তুমি করবা। তুমি তোমার সাবজেক্টিভ বলবো না অবজেক্টিভ বলবা, সেটা তুমি বলে দিবা। ঠিক আছে, তুমি একটাও বলতে পারো, ঠিক আছে না? হ্যাঁ, যেমন 21শে বুক ফেয়ার, এই যে এটা, তাই তো, 21শে বই মেলার যে এটা কি আমরা
সাবজেক্টিভ অবজেক্টিভ দুটাই বলতে পারি, সবগুলো কি দুটো বলা যাবে? না স্যার। 21শে বইমেলা, তাই না? তুমি এটা রিপোর্ট হিসাবে কিন্তু বলতে পারো, বলতে পারো না? আসতে পারো না এটা, যে তুমি যদি 21শে বুক ফেয়ার নিয়ে যদি একটা রিপোর্ট তৈরি করো, হতে পারে কি না? রিপোর্ট হতে পারে না? পারে স্যার, হতে পারে। জি স্যার। যদি তুমি এখানে রিপোর্টটা বলে বসো, তাহলে কি কি হবে? তোমার অবশ্যই এটা তোমার ফর্মাল স্টাইল হবে, তাই না? অবজেক্টিভ ভয়েস হবে এরকম। আর তুমি যদি এটাকে একটা প্যারাগ্রাফ বলো বা একটা এসে বলো বা একটা লেটার বলো যে তুমি তোমার বুক ফেয়ারে তুমি কি কি করেছো, তখন হবে কি এটা, মানে তোমাকে একটু সেটা ইন্ডিকেট করে দিতে হবে যে তুমি এটাকে ইনফর্মাল বা ফর্মাল কেন বললা বা এইটাতে কেন নিয়ে আসলা, সেটা তোমাকে একটু বুঝিয়ে দিতে হবে। কারণ এটাই আমি জানতে চাই। হ্যাঁ, এখানে যদি হচ্ছে 21শে বুক ফেয়ার, মানে এখানে যদি এটা আমি সাবজেক্টিভ করতে চাই, তো এখানে যখন আমি প্যারাগ্রাফ বা অন্য কোনো আকারে লিখবো, মানে লেটার টাইপিং আকারে লিখবো, তখন কি এখানে আমাকে হচ্ছে ভিজিটিং 21শে বুক ফেয়ার, মানে টাইটেলটা কি এরকম হবে? হ্যাঁ তুমি তখন দিতে পারো। এটা তো তোমার 21শে বুক ফেয়ার একটা টপিক দিয়েছে, তাই না? এখন তোমার ভিজিটিং বুক ফেয়ার আর 21শে বুক ফেয়ারের মধ্যে কি পার্থক্য আছে না? জি স্যার, ইনফর্মাল রাইটিং। হ্যাঁ, তাহলে তুমি যখন 21শে বুক ফেয়ার বলবা, তখন তুমি এটা তোমার অভিজ্ঞতা বর্ণনা করছো নাকি এটা তুমি জাস্ট অবজেক্টিভ হিসাবে ওই বিষয়টাকে শুধু বর্ণনা করতেছো, সেটার উপর ডিপেন্ড অবজেক্টিভ করে। হিসেবে ওই বিষয়টাকে হ্যাঁ, তখন তুমি আলোচনা সেটা এখানে বলে দিবা, তখন সেটা একটা এখানে বলে দিতে হবে। হ্যাঁ, জি স্যার, ঠিক আছে। এইটাকে তোমাকে উল্লেখ করে দিতে হবে যে আমি তোমাকে বলা আছে যে তুমি তোমাকে একটা টপিক দিলাম, তুমি এই টপিকটা কিভাবে লিখবা, এখন সেইগুলো আমাকে একটু বলো, এটা বলতে বলা আছে। এখন তুমি তোমার মতো করে বলবা যে আমি এটা হিসাবে চাচ্ছি, তাহলে এটা অবশ্যই আমি সাবজেক্টিভ করতে পারি। আমি এটা হিসাবে চাচ্ছি, তুমি এটা আমি অবজেক্টিভ করতে পারি, সেটা তুমি বুঝাই দিবা যে আমি এটা এই জন্য চাচ্ছি, কারণ সেটা তোমার উপরে ছেড়ে দেওয়া হয়েছে, তাই না? এটা তো বলে দেয়নি যে তুমি কোন আঙ্গিকে লিখবা, তোমাকে বলে দেওয়া হয়েছে যে তুমি কিভাবে লিখবা সেটা তুমি আমাকে বলো, এটা তোমার উপর ছেড়ে দিয়েছি আমি। অতএব এটা সাবজেক্টিভও হতে পারে, অবজেক্টিভও হতে পারে, ফর্মালও হতে পারে, ইনফর্মালও হতে পারে, এসেও হতে পারে, লেটারও হতে পারে, প্যারাগ্রাফও হতে পারে, তাই না? তুমি এখন কি হিসাবে লিখবা তুমি আমাকে বলো। কি আমার কথাটা বোঝা গেছে? জি স্যার। আরো দু একটা একটু রিডিং পড়ো সবাই, আরো দু একটা একটু রিডিং পড়ো, এখানে বোঝানোর আর তেমন কিছু নাই। শেষের দিকে একটু পড়ো দেখি, শেষের আমি আরো একটু দিই, মনে করো এখান থেকে একটু পড়ো, 45 থেকে 50 পর্যন্ত, এগুলো একটু পড়ো দেখি কিভাবে বলতেছে, দিয়ে আমি দু একটা লিখতে দিব তোমাদের। 35 থেকে 50 পর্যন্ত এটা পড়ো, আর তোমরা বাড়িতে সবগুলো একবার রিডিং দিয়ে ফেলবা। এরা ওই বললাম তো আমাদের বইগুলো মানে সাবস্ট্যান্ডার্ড বই, হ্যাঁ, এখানে জাস্ট পরীক্ষার জন্য তুলে ধরা হয়েছে এরকম আর কি কিছু বলা মনে করে, আসলে এখান থেকে ভালো করার খুব মুশকিল। স্যার নেলসন ম্যান্ডেলা এইটা সাবজেক্টিভ হবে নাকি অবজেক্টিভ হবে? নেলসন ম্যান্ডেলা অ্যাজ আ লিডার, এটা তো অবশ্যই অবজেক্টিভ হবে, এটা তো তুমি তাকে লিডার হিসেবে প্রমাণ করবা, তুমি কি তোমার মতামত দিবা? জি স্যার, এই জায়গায় সাবজেক্টিভ দিয়েছে তো। কোথায় সাবজেক্টিভ দিয়েছে? নেলস দা সাবজেক্ট, ও স্যার সরি সাবজেক্ট মানে টপিক, আর এটা হচ্ছে যে অবজেক্টিভ বলেছে। জি স্যার, সরি, অবজেক্টিভ দেওয়া হয়েছে। জি স্যার। স্যার 20-এর পরে 21 নাম্বার নাই স্যার, এটা কি আমার বইয়ে নাকি সবার বইয়ে স্যার? ওটা নিয়ে টেনশন করো না, নাই ওটা দেখি খুব সমস্যা না স্যার এমনিতে তাহলে হয়তো এই যে এখানে আমাদের কি সমস্যা 20-এর উপর নাই, ওটা টেনশন করে কিছু নাই, আমাদেরও নাই। পড়েছো সবাই?
স্যার পড়তেছি। পড়ে ফেলো, একটু মনোযোগ দিয়ে পড়বা যাতে আমি এখন লিখতে দিলে লিখতে পারো। সেন্টেন্সগুলো যেন আবার ভুলে যাও না। হ্যাঁ স্যার 46 নাম্বারটায় স্যার দুই একটা কথা বেশি আছে, আমি এখানে একটু মানে এগুলো কি না দিলেও হবে স্যার? কোনটা? 46 সেকেন্ড লাইনটায় যে অর এস এ এক্সপোজিং দ্য পজিটিভ সাইডস, এগুলো একটু দিতে পারো, দিলে ভালো হয়। এগুলো তো একটু দিলে ভালো হয়, ঠিক আছে? যে তুমি কেন লিখবা, জি স্যার। কি লিখবা সেটা একটু দিলে ভালো হয়। যে এটা যে তুমি লিখবা এর কোন বিষয়টাকে টার্গেট করে তুমি লিখবা, এটা দিলে ভালো হয়। জি স্যার, ঠিক আছে। যে আমি লেটার হিসাবে লিখতেছি কারণ আমি আমার বন্ধুকে এটা জানাতে চাই, তাই না? এরকম একটা সেন্টেন্স জি স্যার। এটা আমি প্যারাগ্রাফ হিসাবে লিখতে যাচ্ছি কারণ আমি এই জিনিসটা এরকম বলতে চাই, এরকম ভাবে লিখবা। আচ্ছা স্যার। স্যার আমি যদি এটা আমার বন্ধুকে জানাতে চাই তাহলে এটা সাবজেক্টিভ দিতে পারবো না? হ্যাঁ, বন্ধুকে জানাতে তো সাবজেক্টিভই লিখবা, লেটার, তাই না? জি স্যার। তুমি তোমার মতামত দিবা যেহেতু। স্যার এখানে যে স্পেশালাইজ যে বিষয়টা আছে এটা একটু যদি বোঝায় বলতেন। ওই এক কথা সব জায়গায় দিয়েছে, অত স্পেশালাইজড তো সব রাইটিং এ তো স্পেশালাইজড হয়ে যাচ্ছে। ওসব লেখার দরকার নেই তো আমার। ওই স্পেশালাইজড হয়ে যে বললাম একটা গদ বাঁধা ফরম্যাট দিয়ে রাখছে, ওইরকম ভাবে বলে যাচ্ছে শুধু। তুমি একটা টপিক নিয়ে লিখবা, তাই না? তোমার কাছে আলাদা করে স্পেশালাইজড এরকম বলার তো কিছু নেই, বারবার বলার দরকার আছে? জি স্যার, আমি এটাই ভাবতেছি স্যার, এটা আমি নিব, ওইটাই তো স্পেশালাইজ, তাহলে বারবার এটা কেন সিঙ্গেল ভাবে স্পেশালাইজড উপস্থাপন করতেছে? তোমার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে তুমি কোন ফর্মে লিখবা, তুমি কোন ভয়েস ইউজ করবা আর কোন স্টাইল ইউজ করবা। এইটুকু যদি এলোমেলো হয়ে যায় তাহলে তোমার নাম্বার কাটা। আর যদি মনে হয় যে না তুমি বোঝাতে পেরেছো যে আমি এই জিনিস লিখবো, এভাবে লিখবো, এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। স্যার। হ্যাঁ বলো। স্যার আপনি স্যার মানে দুই একটা কি আমাদেরকে একটু লিখে মানে আপনার মতো কিভাবে সুন্দরভাবে শুরু করা যায় দুই একটা এইভাবে দিবেন? তোমরা কি কোনো এসে বা প্যারাগ্রাফ লিখতেছো যে খুব সুন্দর করে ইন্ট্রোডাকশন কনক্লুশন থাকতে হবে? না স্যার। তুমি জাস্ট বলে দিবা যে এই টপিকটা আমি এই ফর্মে লিখবো, এই স্টাইল দিব, এই ভয়েস দিব। এছাড়া আবার কি চাচ্ছ তুমি, আমি বুঝি না এখনো। তাহলে সমস্যা নাই, পারবো, মানে অন্য কোনো ভাবে যদি এখানে অন্যরকম থাকে তাই বলছি। যদি অন্যরকম থাকতো তাহলে তোমাকে তো আমি বোঝাই দিতাম নাকি? জি স্যার। নাকি বোঝোনি এখনো? যদি অন্যরকম কিছু থাকতো তাহলে আমি বলে দিতাম তোমাকে। না স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে এখন তুমি তোমার মতো করে লিখে দিবা এই কথাগুলো। সব তোমরা শিখতে এসে শুধু চাও কি, বললামই তো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার একটা সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস জানো কি জিনিস? আর কোনো বিশ্ববিদ্যালয়ে পাবলিক বা প্রাইভেটে আমাদের মতো করে কোনো শখ বাঁধা বিষয়ে পড়াশোনা করানো হয়? এরকম পড়াশোনা হয় কি বলে হয়? তোমাদের কি মনে হয় বলো তো? স্যার অন্যান্য দেশে যেগুলো দেখি সেগুলো তো স্যার এরকম ভাবে মানে শিক্ষাকে এক জায়গাতে বন্দি করে রাখা হয় না আর কি। শুধু অন্য দেশ কেন, আমার দেশের কথাই বলছি। জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া মনে হয় আর কোথাও এরকমটা হয় না, ঠিক আছে? যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা টিচারের কাছে বাদ দিয়ে তাদের বড় ভাইদের কাছেও পড়ে, এরকম অন্য কোনো বিশ্ববিদ্যালয় কল্পনা করা যায়? এটা বলো। এটা ঠিক না স্যার, এটা তো আসলে কিভাবে সম্ভব, এটা মানে কেমনে করে? যে একজন স্পেশাল একজন টিচার সেই বিষয়ে এক্সপার্ট, তার কাছে বাদ দিয়ে তারা একটা নির্দিষ্ট ফরম্যাট বা নির্দিষ্ট একটা পাস মার্কের জন্য তারা তাদের বড় ভাইদের কাছেও পড়ে।
তাহলে এখান থেকে তুমি কি স্পেশাল কিছু আশা করতে যাচ্ছ বলো? নিজস্বতা জি আছে স্যার, না সবসময়? পাস করার জন্য পড়া। এবং এখানে যে বইগুলো আছে সেই বইগুলো সাবস্ট্যান্ডার্ড, এমনকি যে বইগুলো আছে সেগুলো পড়া বাদ দিয়েও ছেলে মেয়ে এখন অল ইন ওয়ান পড়ে। এটা কোন বিশ্ববিদ্যালয় আছে সে সারা পৃথিবীর আর কোথাও বলো? স্যার আমি দেখি আপনার বই, টেক্সট বই অনেকে কিনে না, বাট যদি জিজ্ঞাসা করা যায় যে সাজেশন আছে, স্যার একদম মানে ইনস্ট্যান্ট বের করে দেয়, আমার কাছে সাজেশন আছে। তো সেটা তো আমি বলছি যে এইভাবে তুমি নিজেই ঠকতেছো, আবার তুমি পরে গিয়ে বলতেছো কেউ আমাকে চাকরি দেয় না, কেউ আমাকে এ দেয় না। তার জাতীয় বিশ্ববিদ্যালয় এরকম ছিল, বিষয় তো সবাই জানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কথা বললে আগে তো টেরাসোকে একবার তাকাবে, বুঝো না? যে কি পড়াশোনা করতে সেটা তোমরা জানি, যে কিভাবে পড়াশোনা করে আসে ছেলে মেয়ে। তা সেখান থেকে তুমি যদি একটু স্পেশালি পড়াশোনা না করো, নিজস্বতা না আনো, নিজের মতো করে লিখতে না চাও, তাহলে তো বিপদ। তাহলে তুমি তো তোমার সেই গাদাতে পড়ে থাকবা। কারণ এখন কি শিক্ষিত মানুষের অভাব আছে বলো তো? এখন কি অভাব পড়ে গেছে শিক্ষিত মানুষের? স্যার প্রচুর। তাহলে তার ভিতরে তুমি যদি স্পেশাল না হও, তুমি যদি একটু আলাদা না হও, তোমাকে কে ধরে নিয়ে আসবে? কার দায় পড়ে গেছে তোমাকে চাকরি দেওয়ার জন্য? তো একটু দয়া করে পড়াশোনাটাকে পড়াশোনার জন্য করো। বললাম তো যে বাংলাদেশের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এখানে শিক্ষার উন্নয়ন সম্ভব না। আর আমরা যেহেতু স্টুডেন্ট লেভেলে আমরা আমাদের ভালো বুঝি না, সেক্ষেত্রে যেহেতু আমরা আমাদের দেশের নাগরিক এবং দেশের উন্নয়নের কথা বলতেছি, তখন আমাদের রাজনৈতিক সদিচ্ছাটা খুব বেশি জরুরি। কারণ তা না হলে আমরা আমাদের ক্ষতি আমরা নিজেরাই করতেছি, আমাদের ক্ষতি আমরা নিজেরাই করতেছি। ঠিক আছে? কারণ যারা গাঁজা মদ বিক্রি করে তারাও তো এদেশের মানুষই নাকি? এদেশে বসবাস করে তো তারা বিক্রি করে নাকি? জি স্যার। এবং সে গাঁজা বা মদ কি যে বিক্রি করে সে কি তার ছেলে মেয়ের জন্য বিক্রি করে? সে কি চায় যাতে তার ছেলে মেয়েও খাক? এটা কি চাই? না স্যার, যাদের কোম্পানি থাকে তারা তো নিজেও তাদের কোম্পানির প্রোডাক্ট খাওয়ায় না। হ্যাঁ, তাহলে কিন্তু তারা তো বিক্রি করতেছে, এটা তো ঠিক। হ্যাঁ, তাহলে তুমি যদি এই ভালোটা না বোঝো যে আমার কাছে মদ গাঁজা বিক্রি করলো সে তো তার নিজের ছেলেকে খাওয়ায় না, তো আমার কাছে কেন বিক্রি করতেছে? তাহলে আমি বুঝতেছি না কেন এই কথাটা। ঠিক একইভাবে শর্টকাট টেকনিকে পড়াশোনা করতে গিয়ে যে তোমাকে শর্টকাট টেকনিক পড়াচ্ছে সে কি চায় তার ছেলে মেয়েকেও সেই শর্টকাট টেকনিকে পড়াক? বলো, সে কি চাইবে? না। তুমি যদি একজন না, স্যার। তাহলে কি মনে করো? তুমি একজন স্টুডেন্ট, তুমি এখন অনার্স ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে পড়ো, তোমার যথেষ্ট ম্যাচুরিটি এসেছে, তুমি কি চাও যে তুমি যেভাবে পড়ো সেভাবে তোমার ছেলে মেয়েকেও পড়ানো হোক? চাও কিনা? না স্যার। না স্যার। তাহলে যদি এটা যদি না হয় তাহলে তোমরা সেরকম শর্টকাটে যাও আশা করো কেন? তুমি যেটা তোমার সন্তানের প্রতি বা ছোট ভাইয়ের প্রতি বা তোমার কাছের আত্মীয়ের প্রতি যেটা আশা করো না, সেটা তুমি অন্যের কাছ থেকে কেন আশা করো তোমার নিজের জন্য? বলো। তুমি যেমন চাও আমার ছেলে অনেক বেশি পড়াশোনা করবে, হ্যাঁ, তার টিচার তাকে বেশ ভালো করে পড়াবে, বুঝায় পড়াবে, অনেক কিছু তাকে জানাবে, এটা যদি তুমি চাও, তো তুমি কেন চাও যে তোমার মানে টিচার তোমাকে শর্টকাট কিছু বলবে? এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। ওকে, তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি এখন একটা লিখি, এরপর তোমরা একটা লিখবা, কোন একটা টপিক দিয়ে আমরা লিখি, ঠিক আছে? তো জি স্যার। দেখো, এই যে প্রাইস স্পাইরাল মানে কি? প্রাইস স্পাইরাল মানে কি? আর এটা কি প্রাইস হাইক এরকম? হ্যাঁ, প্রাইস হাইক, তাই না? তাহলে বলো তো এটা কি? আমরা আগে ঠিক করে নিব যে এই তিনটার ভিতরে কোনটা হতে পারে, তাই তো? যেহেতু সবে ডাবল ট্রিপল করে অপশন আছে, যে কোনো আমরা ধরে নিব। তাহলে হচ্ছে প্রাইস হাইক অর প্রাইস স্পাইরাল। স্যার ইজে হতে পারে, রিপোর্ট হতে পারে, রিসার্চ পেপার হতে পারে। আচ্ছা, তাহলে আমরা দিতে পারি যে দ্য গিভেন টপিক আমরা নিজের মতো করে লিখবো, ঠিক আছে? তো দ্য গিভেন টপিক কি আছে? প্রাইস হাইক ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম অফ, এখানে কি হতে পারে? কজ আর রিজন প্যারাগ্রাফ এসে হতে পারে না?
বলো। জি স্যার, হতে পারে। তাহলে আমরা কি কি বলতে পারি? তারপরে এটা একটা রিপোর্ট হতে পারে স্যার ডেসক্রিপটিভ। হ্যাঁ, একটা রিপোর্ট হতে পারে, তাই না? তারপর এক্সপোজিটরি। হ্যাঁ, এক্সপোজিটরি হতে পারে। তাই সেরকম একটা তুমি আগে দিয়ে দাও যে তুমি কোন স্টাইলে তুমি লিখবা। হ্যাঁ, এটাকে আমরা ডেসক্রিপটিভ দিলে ভালো হয়, কারণ এখানে অনেক কিছু ঢোকানো যাবে, তাই তো? শুধু যদি কজ আর রিজন দিই তাহলে সলিউশন আসবে না, অন্য কিছু আসবে না, তাই না? তাহলে আমরা ডেসক্রিপটিভ একটা এসে বলে দিই, ইন দ্য ফর্ম অফ আ ডেসক্রিপটিভ এসে। ঠিক আছে, তারপরে আর কি হতে পারে? অর আ রিপোর্ট অর আ রিসার্চ, তাই তো? ওরা সার্ভে রিপোর্ট দিলে ভালো হয়। সার্ভে দরকার নেই, শুধু রিপোর্ট দিলে হবে, অথবা রিসার্চ পেপার, নাকি? আচ্ছা, রিসার্চ পেপার এখানে না দিই, কারণ এটা একাডেমিক পর্যায়ে পড়ছে না। রিসার্চ পেপারটা আমরা সেখানে দিব যেটা একাডেমিক থাকবে। হ্যাঁ, একাডেমিক মানে কলেজ স্কুলের ব্যাপারে আসবে, এরকম কিছু দিব। তাছাড়া এই পর্যন্ত থাক। তাহলে বলছে দ্য গিভেন টপিক প্রাইস হাইক ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম অফ আ ডেসক্রিপটিভ এসে অর আ রিপোর্ট। কি করার জন্য? টু ডেসক্রাইব। এখানে আমরা কি কি করব তার একটা আইডিয়া দিয়ে দিব, ঠিক আছে তো? টু ডেসক্রাইব অর কি বলবো বলো? টু রিপোর্টের মাধ্যমে আমরা কি করি? এক্সপোজ করি, তাই না? এক্সপোজ করি না? জি স্যার, এক্সপোজ করা হয়। এক্সপোজ দা কজেস, আর কি থাকতে পারে? তাহলে কারণ, তারপর হচ্ছে কি ইফেক্টস। আচ্ছা, কজেস এন্ড ইফেক্টস অফ প্রাইস হাইক, এটা বলতে পারি কিনা? যে আমি জি স্যার লিখবো তার পাশে একটু আমি জানিয়ে দিব, যে এরকম যদি লেটার লিখি তাহলে বন্ধুকে বা আমার ভাইকে, যে টু ইনফর্ম মাই ব্রাদার বা টু ইনফর্ম মাই ফ্রেন্ড, এই বিষয়টা। এই জন্য আমি একটা লেটার হিসেবে এটা লিখতে চাই, সেটা তুমি এখানে জানিয়ে দিবা। এখন যেহেতু এটা এরকম একটা কি, এটা ইনফর্মাল স্টাইল হবে তো, নাকি? এটা কি ইনফর্মাল হবে না? জি স্যার। এবার বলতে পারি কি, যে অ্যাজ ইট হ্যাজ অ্যান অবজেক্টিভ ভয়েস, তাই না? এটা কি অবজেক্টিভ হবে না? জি স্যার, একটা অবজেক্টিভ ভয়েস। ইট, আমি যেহেতু লিখবো, যে তোমাকে বলছি, তুমি কি করবা? ইট উইল বি প্রেজেন্টেড ইন আ ফর্মাল স্টাইল। এভাবে আমি দিয়ে দিলাম। বা তুমি জাস্ট আলাদা আলাদা সেন্টেন্সে লিখতে পারো, যে দিস এসে অর রিপোর্ট, ঠিক আছে তো, উইল বি প্রেজেন্টেড ইন আ ফর্মাল স্টাইল হ্যাভিং অ্যান অবজেক্টিভ ভয়েস। মানে মূল কথা হলো তুমি শুধু আমাকে জানিয়ে দিবা যে ভয়েসটা কি হবে, এটা, তাই না? এটা কি আমরা আরেকভাবে লিখতে পারি কি, এই লাইনটা, যে আচ্ছা ওটা না নিলে চলতো, যে দিস এসে অর রিপোর্ট উইল বি প্রেজেন্টেড, সরি এখানে এটি বাদ গেছে, প্রেজেন্টেড ইন আ ফর্মাল স্টাইল উইথ অ্যান অবজেক্টিভ ভয়েস। এই লাইনটুকু, এই দু একটা লাইনের কথা মনে রাখলেই বাকিটা তুমি দিতে পারো, ঠিক আছে? এটা কত মার্কের? লাইনটা অনেক সুন্দর হয়েছে স্যার। বলো। স্যার এই লাইনটা সুন্দর আছে। এটা কত মার্কের? 4 মার্ক। 4 মার্কের। 4 মার্কের, তাই না? আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে আমি এখন দুটো টপিক দিব, সেই দুটো টপিকে তোমরা একটু লিখবা, ঠিক আছে? তোমরা মেসেজেও লিখে দিতে পারো বা খাতায় লিখে ইনবক্সে সেন্ড করতে পারো, আমি দু একজন একটু চেক করব। বেশি না, এটা খুব একটা জটিল না, কিন্তু সিম্পলি গ্রহণ করো, বেশি খুব জটিল ভাবে নেওয়ার কিছু নাই, সিম্পলি একটু গ্রহণ করো। স্যার এটা যদি হচ্ছে আমি বাই চান্স কারোর কাছে লেটার মাধ্যমে লিখি, তাহলে এটা আমাকে ইনফর্মাল ভয়েসে দিতে হবে, তাই না? লেটারটা যখন দিবা তখন তো তুমি তোমার কথা বলবা,
তাই না? তুমি তখন মানে তোমার একটা নির্দিষ্ট জায়গাতে গিয়ে আমি সেখানে ওটা রিসার্চ করে দেন আমি একজনকে জানাতেছি, তার মানে ইমেল করি বা লেটার করি, ওটাতে তখন ইনফর্মাল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ইনফর্মাল হয়ে যাবে সাবজেক্ট, কারণ তুমি তোমার মতামত জানাচ্ছ। লেটার মানেই তুমি একজন ব্যক্তিকে বলছো তুমি, আর এটা একজন ব্যক্তি মানে কি তখন এটা সাবজেক্টিভ অপশন চলে আসবে, বুঝছে না? হ্যাঁ জি স্যার। তবে যদি এরকম মানে একদমই মানে বোঝা যায় যে এটাকে আমি জোর করে হয়তো সাবজেক্টিভ বানাতে পারি, তাহলে ওটা আমার যাওয়ার দরকার নেই সাবজেক্টে, ঠিক আছে? হ্যাঁ যদি জি এমনটা স্যার। টপিকেই বলে দেয় যেটা সাবজেক্টিভ হওয়ার মতো, তখন তুমি সাবজেক্টিভ দিবা, তাছাড়া সাবজেক্টিভে যাওয়ার দরকার নেই, মনে থাকবে? জি স্যার, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। হ্যাঁ প্রাইস হাইক এটা তুমি সাবজেক্টিভ নিবা কেন? দরকার কি আমরা সাবজেক্টে নিয়ে যাওয়ার জন্য, তাই না? তুমি যদি এখন জি স্যার। বলো যে ডেঞ্জার অফ স্মোকিং, এটা তুমি সাবজেক্টে নিয়ে যেতে পারো কিনা? ডেঞ্জার জি অফ স্যার পারি। স্মোকিং এটা তুমি সাবজেক্টিভ অবজেক্টিভ উভয়ই বলতে পারো। এখন তুমি এটাকে যদি সাবজেক্টে নিয়ে যেতে পারোই যে আমি আমার বন্ধুকে বা আমার ছোট ভাইকে স্মোকিং এর ডেঞ্জারাস বিষয় সম্পর্কে আমি একটা লেটারের মাধ্যমে জানাতে যাচ্ছি বা ইমেলের মাধ্যমে জানাতে যাচ্ছি, তাহলে কি তখন কি সাবজেক্টিভ হবে না? হ্যাঁ তখন ওটা জি তুমি স্যার দিয়ে সাবজেক্ট। দিবা। হ্যাঁ, বা ফেসবুক এক জিনিস, আর অ্যাবিউজেস অফ ফেসবুক বা এটা তুমি দুটাই করতে পারো, তুমি সাবজেক্টিভ অবজেক্টিভ দুটাই কিন্তু করতে পারো, তাই না? এটা তুমি দেখাচ্ছে একটা তোমার বন্ধু বা ভাইকে জানালো একটা জিনিস, আর একটা যদি তুমি একটা এসে লেখলা হচ্ছে ডেসক্রিপটিভ এসে, এর পজিটিভ নেগেটিভ ইফেক্টগুলো দেখায়, তখন তো এটা অবশ্যই তোমার ফর্মাল হবে বা অবজেক্টিভ হবে। আচ্ছা এক কথা আর না বলি, বরং আমরা দু একটা লিখি। আচ্ছা তাহলে আমি দুটা দেবো, ঠিক আছে? এখন তোমরা এটা বুঝবা কোন ইয়াতে। একটা নম্বর হচ্ছে এটা একটা, আর একটা হচ্ছে স্যার ইওর হবে না ই হবে? ইওর ভিজিট না, ঠিক আছে। হ্যাঁ এই দুটো টপিকের উপরে তোমরা লিখবা, সময় হলো 5 থেকে 7 মিনিট, ঠিক আছে? খাতায় লিখলে ভালো হয়, সবাই খাতায় লেখো। এখন 8টা 8 বাজে, আমি 8টা 15 থেকে 17-র ভিতরে তোমাদের কাছ থেকে জিজ্ঞাসা করব, ঠিক আছে সবার? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা ভেরি গুড। তো তোমরা একটু কয়েকদিন দেখলাম একটু সেন্টেন্স স্ট্রাকচার ভুল করেছো, একটু বাড়তি কথা বলতে গিয়ে মিস করেছো, এত দরকার নাই তো। হ্যাঁ এত দরকার লিখতে গিয়ে ঝামেলা করে ফেললে তো বিপদ হয়ে যাবে। যেমন একটা লেখা আমি, এটা হচ্ছে কার, আমি দুই একটা একটু দেখি। হ্যাঁ সবাই কি লাইনে আছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা সবারগুলো দেখবো না, কিন্তু দুই একজনের সাথে একটু দেখে আমি দেখাই যে এই ভুলগুলো করলে তো হবে না। আমি তো লিখে দিলাম, দেখাই দিলাম, তারপরে মিস্টেক করলে হবে? একটু প্রিপোজিশন বা এদিক ওদিক একটু মিস্টেক হচ্ছে। The given topic, your visit to a place of historical interest can be written narrative essay বা ইনটু বা এরকম একটা কিছু দিতে হবে না, ইন দ্য ফর্ম অফ বা ইনটু এরকম কিছু একটা দিতে হবে না, বলো? জি স্যার। হ্যাঁ
শুধু ক্যান বি রিটেন ন্যারেটিভ এসে বললে তো সেন্টেন্সটা মিলছে না। আবার কমপ্লেক্স করতে গিয়ে দ্যাট ন্যারেট, এখানে তোমার গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে গেল, তোমার এখানেই 2-3টা গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে গেছে অলরেডি। এরকম জটিল করতে গিয়ে তো তোমার ভুল করার দরকার নেই তো, ইজিলি দাও। তোমাকে জটিল করে লেখার জন্য মার্ক বেশি দিবে না নিশ্চয়ই, তোমাকে সঠিক তথ্য দিবা, তোমাকে মার্ক দিবে। এখানে টেকনিক্যাল মার্ক, এখানে ওই ন্যারেটিভের জন্য বিশাল করে লিখলে তোমাকে মার্ক দিবে এমন ব্যাপার না। তাহলে কি লিখবে এই জায়গায়, যে ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম অফ আ ন্যারেটিভ এসে, ঠিক আছে তো, দ্যাট ন্যারেটস মাই ভিজিটিং এক্সপেরিয়েন্স অফ আ হিস্টোরিক্যাল প্লেস, এটুকু ঠিক আছে। দ্য এসে হ্যাজ টু বি ইন ইনফর্মাল, হলো না, হ্যাজ টু বি ইনফর্মাল, তাহলে ইনটা বাদ দাও। হয় তুমি দাও টু বি ইন ইনফর্মাল স্টাইল দাও, আর না হয় দাও টু বি ইনফর্মাল ইন স্টাইল, এটা দাও। ইন ইনফর্মাল দিয়ে প্রিপজিশন কখনো অ্যাডজেক্টিভের আগে বসে? বলো। হ্যাঁ, এখানে কোনো নাউন ফ্রেজ নেই, ইনফর্মাল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কখনো প্রিপজিশন বসে? বলো। না স্যার। হ্যাঁ, তাহলে এই যে বেশি কারিকুলাম করতে গিয়ে ভুল করে বসে আছো। তাহলে দেখো তুমি 3টা সেন্টেন্স লেখা, তার ভিতরে 5টা হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক, তাহলে তো সমস্যা। আবার দেখো এখানে লিখেছো অবজেক্টিভ, এন্ডটার জায়গায় লিখেছো সাবজেক্টিভ, এখানেও একটা মিস্টেক। তাহলে এখানে সেন্টেন্স হচ্ছে 2টা, কিন্তু না হলো 5 থেকে 6টা গ্রামাটিক্যাল মিস্টেক। তাহলে কি নাম্বার দিবে স্যাররা? বলো। তুমি অবশ্যই তথ্য ঠিক দিয়েছো, কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেকে তোমার 50% মার্ক এমনি মাইনাস হয়ে যাবে। এত জটিল করে লিখতে গিয়ে এইভাবে ভুল করা তো দরকার নেই। আর এই জন্য অবশ্যই বেশি বেশি একটু পড়তে হবে, এই সবগুলো টপিক পড়বা একটু, তাহলে মাথার ভিতরে গেঁথে যাবে যে কিভাবে লিখতে হবে। কি আমি বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। হ্যাঁ, এমনি তুমি লিখেছো ভালো, আমি আবার আমি তোমারটা ধরে আবার লিখতেছি, দেখি যে তুমি লিখেছো ভালো, কিন্তু পরিবর্তনটা কিভাবে হওয়া উচিত, যে দা গিভেন টপিক ইয়োর ভিজিট টু আ প্লেস অফ interest, interest, can be written in the form of a narrative essay, তাই তো? Because এভাবে দিতে পারো, অথবা তুমি দিচ্ছ that narrates the visiting experience of the historical place, এটা দিবা। এবং বললাম কি দা এসে has to be in an informal style with a subjective voice, এটা না? দেখো এইটুকুকে লিখতে গিয়ে তুমি যদি 4-5টা গ্রামাটিক্যাল মিস্টেক করে ফেলো, তাহলে অটোমেটিক ঝামেলা হয়ে যাবে। স্যার তোমাকে কিন্তু দেখো, তুমি হয়তো তথ্যগুলো সব দিয়েছো, তারপরে কিছু মার্ক কিন্তু তোমার মাইনাস হয়ে যাবে, এটা একটু মাথায় রাখবা। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, এখানেও ওই দ্বিতীয়টা একটু the given topic of vulgarity in social media can be written either survey report, এই যেখানেও তুমি in the form of এই ফ্রেজটা ইউজ করো, আর না into দাও, ঠিক আছে তো? can be written into a survey report or a research paper, আর না দাও can be written in the form of, এটা দাও। কিন্তু শুধু can be written দিয়ে তুমি যদি ছেড়ে দাও can be written, আমি এটুকু দিলাম না, কেমন লাগে শুনতে বলো তো? এটুকু আমি দিলাম না, তাহলে হলো? বলো, হবে কি না? তাহলে এই জায়গাটা তুমি মিস করেছো। by exposing the narrative, আচ্ছা আমি এখান থেকে দেখি। হ্যাঁ, the given topic rise of vulgarity in the social media can be written, দেখো written into either a survey report or a research paper, article মিস যাচ্ছে তোমার, যথেষ্ট। determiner, by exposing the rapid growth of vulgarity, vulgarity বানানটা আমি যা দিলাম তুমি তার ভুল করে বসছো, তাহলে হবে? বলো। in social media and its effect on young generation, the style of writing can be formal with an objective voice, হ্যাঁ ঠিক আছে, এটুকু ঠিক আছে, শুধু এই জায়গায় একটু ঠিক করবা। আচ্ছা, আরেকজনের দেখলাম আমি
এত বেশি লিখে আমার বড় করে যে স্যার একটু বেশি মার্ক দিবে এমনটা মনে করার কোনো দরকার নেই, ঠিক আছে? যে আমি একটু বেশি লিখলে স্যার মনে মার্ক দিবে বেশি। ঠিক তোমারটা আমি একটু দেখাই। সর্বোচ্চ 3 বা 4 বাক্য, তাই না? এর চেয়ে কি বেশি লেখা যাবে? আমি তো 2 সেন্টেন্সে লিখলাম, না, না। এই যে একটা লিখলাম সেটা তো দুই সেন্টেন্সে। হ্যাঁ, তোমার প্রয়োজনে 4টা সেন্টেন্স হয়ে যেতে পারে। তুমি যদি কি হলো, এটা ডিলিট করে দিয়েছো নাকি? হ্যাঁ, তোমাদের নিয়ে খুব জ্বালা। এখানে তো কানেক্টেড লেখা আসছে, উনি হয়তো ডিলিট করে নাই, কি জানি নেটে কি জানি। হ্যাঁ, নেটের সমস্যা হয়তো, দেখি নেটেরই হ্যাঁ। সমস্যা, এই যে আসতেছে না। স্যার সারা বাংলাদেশে তো নেটের সমস্যা। সমস্যা নেট না, সমস্যা মানুষ। বাংলাদেশের মানুষের একটা সমস্যা, বুঝতে পেরেছো? সার্ভিস তো দেয়ই না, শুধু মনে করে যে সার্ভিস একটু বেশি দিয়ে ফেললাম মনে হয়। আচ্ছা দেখ, জি স্যার, মানে সন্ধ্যা আসলে যত রকমের সমস্যা, এই টাইমে সবাই কাজে ব্যস্ত হবে, এই টাইমে সব থেকে বেশি প্রবলেম শুরু হবে। সারাদিন তো স্যার ওয়াইফাই থাকলে চালানো হবে না, যখন প্রয়োজন তখন, প্রয়োজনের সময় দেখবো স্যার নেট নাই। নেট নাই, এখন সমস্যা আছে। যাও, দ্যাট হিয়ার দ্য টপিক, ইওর ভিজিট টু আ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম অফ, এটা কি ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ হবে? বলো, এটা কি ডেসক্রিপটিভ ন্যারেটিভ। বলছি ইওর ভিজিট টু আ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, এটা নিশ্চয় ডেসক্রিপটিভ হবে না, হবে কি ন্যারেটিভ? স্যার ন্যারেটিভ। হ্যাঁ, অর আ লেটার। একটু দয়া করে আর্টিকেল ডিটারমিনারগুলো একটু বসাও, তোমরা তো এগুলো ভুলেই যাচ্ছ। জীবনের মধ্যে কোনোদিন আর্টিকেল পড়োই নি। হ্যাঁ, যে একটা নাউন ফ্রেজের সাথে ডিটারমিনার আর্টিকেল বসাতে হয়, সেটা এত ভুলে যাচ্ছ কেন? ইন দ্য ফর্ম অফ আ ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ অর আ লেটার, এগুলো অভ্যাসের ব্যাপার। তোমরা এগুলো পড়োনি বলে এগুলো মাথায় আসতেছে না, যেখানে একটা আর্টিকেল মিসিং হয়েছে, এটা বোঝার চেষ্টাই করতেছো না। টু ন্যারেট, ডেসক্রাইব দিবে না, টু ন্যারেট দ্য হিস্ট্রিক্যাল প্লেস, অথবা শুধু কি হিস্ট্রিক্যাল প্লেসটা ন্যারেট করবা, নাকি নাই ভিজিট টু আ হিস্ট্রিক্যাল প্লেস, কোনটা? ভিজিটের ব্যাপারটা আসবে না এই জায়গায়, নাকি শুধু প্লেসটাই ডেসক্রাইব করবা? তুমি সেখানে গেলা, কিভাবে গেলা, এগুলো আসবে না এর ভিতর? জি স্যার আসবে। বলছে দেখো, দ্য স্টাইল অফ দিস টপিক ক্যান বি মিন। এই যে মিন শব্দটা কেন নিয়ে আসলে আমি বুঝলাম না, যে মিন শব্দটা মানেটা কি? এটা বইয়ে লাগাইছে, বই থেকে কপি করে তোমরা বসায় দিয়েছো, এটা এখানে প্রয়োজনই নাই। বলছে দিস টপিক ক্যান বি মিন হ্যাভিং সাবজেক্টিভ ভয়েস ইন ইনফর্মাল লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন। এত জটিল করার দরকার নেই। The purpose is to amuse or inform about the historical significance of the place, and the audience are family members, friends, or near or dear ones. এগুলো দেওয়ার দরকার আছে? তোমার অডিয়েন্স কারা তোমাকে জানতে চেয়েছে কিনা বলো? তাহলে এগুলো দেওয়ার আমার কোনো দরকার নাই। তো কে অডিয়েন্স হবে না হবে সেটা আমার জানার দরকার নাই, এগুলো দরকারই নাই এরকম দেওয়া। এটা যদি তুমি দিতে চাও, যদি লেটার বলে থাকো, তখন তুমি ওইখানে দিয়ে দাও। ওই জায়গায় তুমি তোমার কাউকে, তুমি লেটারকে দিবা যখন, তখন তুমি কাকে দিবা সেটা একটা বলে দাও এই জায়গায়। হ্যাঁ, এত জটিল করার দরকার নেই। আচ্ছা, আর একজনেরটা পড়বো, আশা করি পড়ার মাধ্যমে তোমরা বুঝে নিবা যে কি অবস্থা। আশা করি টপিকটা আমি বোঝাতে পেরেছি। দেখি জি স্যার। সাগর কি লিখেছে। সাগর আছে নাকি? জি স্যার। আচ্ছা, এইখানে এই লেখাটা আমি ঠিক বইয়ের পছন্দ করিনি। যেটা হলো দ্য টপিক ইউর ভিজিট টু আ প্লেস অফ হিস্ট্রিক্যাল ইন্টারেস্ট ইজ আ সাবজেক্টিভ ওয়ান। হ্যাঁ, এটা সাবজেক্টিভ ওয়ান। দেয়ারফর সাবজেক্টিভ ওয়ান বলেই কি আমি এটাকে এই লেটারে আর ইমেলে লিখবো? সাবজেক্টিভ ওয়ান বলেই কি লিখবো ইমেলে? বলো। স্যার লেখা যায়, আবার হচ্ছে এসেও করা যায়। হ্যাঁ, তাই ওই জন্য তুমি তাহলে দেয়ারফর দেওয়া মানে ওর সাথে লিংক লাগাইছো, লাগাইয়ে বিষয়টাকে তুমি শুধু ওর ভিতরে ঢুকে রাখছো। হ্যাঁ, the composition has to be in the informal style having a subjective voice.
আচ্ছা আজানটা একটু শেষ হয়ে যাক, হ্যাঁ আমি একটু শেষ হয়ে যাক তারপর শুরু করছি। আচ্ছা সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা দেখো তো জি স্যার। এইখানে লেটারের আগে এ আছে, স্টোরির আগে এ আছে, নাউন গুলোর আগে নাউন ফ্রেজ যেখানে যেখানে আছে সেখানে সেখানে আর্টিকেল বা ডিটারমিনার আছে না? আছে? জি স্যার। দেখো আর লেটার আর স্টোরি, the composition are slightly gay, plain and informal style with a persuasive approach, দেখো having a subject, প্রত্যেকটা নাউন ফ্রেজের সাথে একটা করে আর্টিকেল বা ডিটারমিনার আছে। তোমাদের কেন বারবার মিস যাচ্ছে আমি এটা বুঝিনি এখনো। এত মিসিং হওয়ার সমস্যাটা কোন জায়গায়? স্যার আরো আন্তরিক হতে হবে। ঘাটতি, হ্যাঁ দেখো therefore the writing on it has to be in the form, এই যে লেটারের জায়গায় এ নাই, ইমেলের জায়গায় নাই, হ্যাঁ এগুলো বাদ পড়ে গেছে, এগুলো ঠিক করতে হবে। আর এই হ্যাঁ আর এই জায়গাগুলোকে এই যে therefore সাবজেক্টিভ এটা বলার দরকারই নাই। কিসের সাবজেক্ট? তুমি তো সাবজেক্টিভ দিচ্ছ এই জায়গায়, হ্যাঁ তুমি সরাসরি কথা বলো। সাবজেক্টিভ ওয়ান দিয়ে তুমি কি বোঝাচ্ছ, মানে এটার মিনিংটা কি আমি এখনো বুঝিনি। মানে এই সেন্টেন্সটুকুতে দেওয়া হয় ইট ইজ আ সাবজেক্টিভ ওয়ান, তার সাবজেক্টিভ ওয়ান দিয়ে কি বোঝানো হচ্ছে? ওয়ান দিয়ে কি বোঝায়? এটা কি এসে না প্যারাগ্রাফ না কি আসলে? সাবজেক্টিভ ওয়ান কি? এটা বইয়ে দিয়েছে গদবাদা দেখি ঘুরে ফিরে। আর একটা হচ্ছে মিন শব্দটা দেখি সবাই ওটা না বোঝে ইউজ করছে। মিন আমি বলার দরকার কি? ওটা আছে প্রয়োজন? বলো। তুমি সরাসরি একটা কথা বলবা, সরাসরি নিয়ে আসবা। এই সাবজেক্টিভ ওয়ান, হ্যাঁ দ্য টপিক এটা সাবজেক্টিভ ওয়ান। তো সাবজেক্টিভ ওয়ান তুমি পরে বলবা যে আমি কিসের জন্য লিখবো, কি লিখবো তারপরে। কি কথা বুঝতে পেরেছো সাগর? জি স্যার। হ্যাঁ জি স্যার। একটু নিজস্বতা নিয়ে আসো। হ্যাঁ দ্য টপিক রাইজ অফ ভালগারিটি ইন সোশ্যাল মিডিয়া। এই দেখো অবজেক্টিভের সাথে অ্যান বসে গেছে। মিস্টেক যত কম করবে তত ভালো। দেয়ারফর কি একটা ওয়ার্ড না আলাদা আলাদা? একটা ওয়ার্ড না আলাদা ওয়ার্ড? একটা বোঝা, তাহলে মাঝখানে একটা গ্যাপ পড়ে একটাই বসবে, আলাদা হবে না। দেখো the writing on it has to be in the form of এই যে এসে, রিপোর্ট, প্যারাগ্রাফ। হ্যাঁ হঠাৎ করে এইভাবে বলো না প্লিজ। এসে বললে কি জাতীয় এসে দিয়ে লিখবা, ডেসক্রিপটিভ এসে লিখবা কিনা। প্যারাগ্রাফের ব্যাপারটা বাদ দিবা, প্যারাগ্রাফ লেখার মতো আনবাই না। হ্যাঁ প্যারাগ্রাফ আমার দরকারই নাই। ঠিক আছে। হ্যাঁ the composition has to be in the formal style having an objective। দেখো সাব এখানে দিয়েছো, অবজেক্টিভের জায়গায় কি এ হবে না এন হবে? স্যার ওইটা একটু ভুল হয়ে গেছে। এই ভুলগুলো তোমার সম্পর্কে নেগেটিভ ধারণা তৈরি করবে। যে এই জাতীয় ভুল যদি একজন অনার্স স্টুডেন্ট করে, সেকেন্ডারি স্টুডেন্ট, তাহলে বাকি 6-7 এর স্টুডেন্টরা কি করবে যেখানে আর্টিকেল শেখানো হয়? বলো। স্যার একটু মিস্টেক হয়ে গেছে, একটু গুরুত্ব দিতে হবে। এই মিস্টেকগুলোর জন্য তুমি লিখে আসবা আর স্যাররা দিবে এরকম নাম্বার, পরে বলবো স্যার আমি তো ভালোই লিখছিলাম কিন্তু কি জানো নাম্বারটা দিল না স্যাররা। একটা সেন্টেন্সে 3-4টা ভুল থাকে দেয়া যাবে। বলো এই টপিকটা কি রিসার্চ পেপার দেয়া যাবে? রিসার্চ পেপার বলো না, শুধু ইয়া বলো, রিপোর্ট বলো। হ্যাঁ রিসার্চ পেপার যদি একাডেমিক হয় তাহলে বলবো এটা একাডেমিক। তোমার কি মনে হচ্ছে এটা একাডেমিক? এটা কি অনার্স মাস্টার্সে হবে? তাহলে তুমি দয়া করে রিসার্চ পেপার নিয়ে এসো না। রিসার্চ রিপোর্ট বলতে পারো, ঠিক আছে তো, বা সার্ভে রিপোর্ট বলতে পারো, কিন্তু রিসার্চ পেপার বলো না। রিসার্চ পেপারটা হবে যেটা তোমার একাডেমিক কলেজে অনার্স মাস্টার্সে যে জিনিসটা করানো হয় সেটা হচ্ছে একাডেমিক রিসার্চের মধ্যে, পিএইচডি বা হচ্ছে এই জাতীয় জিনিস হলো তখন দিবা। এটা নিয়ে তো এটা আসবে না। হ্যাঁ আচ্ছা এটা রিপোর্ট হিসাবে চালানোটা বেশি জরুরি। তার সাথে এসেটা দিতে পারো। কি জাতীয় এসে হবে? শুধু এসে বললে হবে? এটা কি জাতীয় এসে হবে বলো তো? স্যার এটা এক্সপোজিটরি হতে পারে, ডেসক্রিপটিভ হতে পারে। এই এসে এর মাধ্যমে তুমি কি বলতে যাচ্ছ? তুমি এখানে কি দিবা বলো? একটু পাশে অ্যাড করতে বলেছিলাম। টু কি করবা? টু ডেসক্রাইব দা কি বলবো? causes and effects of vulgarity in society। তাই তো একটা দিয়ে দিবা। এগুলো একটু এর সাথে অ্যাড করো যে তুমি এখানে তুমি কি দিতে চাচ্ছ এটা একটু অ্যাড দিবা। এটা বলার পর জি স্যার এসে না রিপোর্ট না প্যারাগ্রাফ না কি এটা বলার পরে ওই ইনফিনিটিভ দিয়ে বা ওখান দিয়ে একটা অ্যাড করে দিবা। ঠিক আছে স্যার? তাহলে এখানে ওই যে সাবজেক্টিভ আর অবজেক্টিভ ওয়ান, এই ওয়ানটা কি মানে স্কিপ করব বা দিব? দরকারই তো না। আমি ওই সেন্টেন্স ইউজ করেছি, ওই সেন্টেন্স আমি ইউজ করেছি আমি যখন লিখলাম।
না স্যার। না স্যার। আমি সরাসরি বলবো, ওটা আমি আনতে যাব কেন? ঠিক আছে। আমি তো নিজে বলতেছি যে সে সাবজেক্টিভ না অবজেক্টিভ, ওটা তো আমার দরকার নেই। আমি সরাসরি কথা বলবো। আমাকে যেহেতু প্রশ্নে চেয়েছেই কি, আমার তো প্রশ্নে চাবেই তিনটা জিনিস এখানে বলেছে। আচ্ছা যাও, তোমাদের কাছে সেট আছে ওইখানে? জি স্যার। দেখো ছোট্ট জিনিস, কিন্তু দেখা যাচ্ছে এটা পরীক্ষার মধ্যে মিস করে আসলে তো বিপদ হয়ে যাবে। দেখি 2023 আসছিল কিনা এটা। স্যার এটা অনেক সেনসিটিভ। সেনসিটিভ না, এটা সিম্পল। আমরা সেনসিটিভ বা টিপিক্যালি নিচ্ছি। স্যার সেট সাজেশনে আপনার উত্তরটা দেওয়া আছে আলাদা আলাদা, মানে ফর্মটা আলাদা দিক ব্যাখ্যা দিয়েছে, ভয়েসটার আলাদা ব্যাখ্যা দিয়েছে, স্টাইলটা কিরকম সেটার আলাদা ব্যাখ্যা দিয়েছে, মানে আলাদা করে টপিক করে ব্যাখ্যা দিয়েছে। হ্যাঁ ওইভাবে তুমি দিতে পারো, ওইভাবে দিতে পারো, কিন্তু এত বড় করা, এত জটিল করার কোনো দরকার নেই, ঠিক আছে? জি স্যার। এই যে এখানে বলেছে দ্য ফর্ম অফ ইট ডিপেন্ড করবে অন দ্য পারপাস অডিয়েন্স, মানে একটু বাড়তি কথা বলেছে। কনটেক্সট অফ দ্য পিস, এটা ডিপেন্ড করবে। তা ডিপেন্ড তো করবে, সেটা আমিও জানি, তুমি কি দিবা সেটা কও, ঠিক আছে না? হ্যাঁ জি স্যার। ডিপেন্ড করবে, ডিপেন্ড তো আমিও জানি যে ডিপেন্ড করবে, তো ওটা এখানে তো বলার দরকার নেই। সেই অনেকটা ওই সেই তোমার যে শর্টকাট সব পাও না অনলাইনে, তোমাকে বলা হয়েছে এই কবিতার টোন কি, তুমি এখন টোনের সংজ্ঞা দিচ্ছ। তোমাকে বলা হচ্ছে থিম কি, তুমি আগে থিমের সংজ্ঞা দিচ্ছ। থিমের সংজ্ঞা কি চাইতে বলা হয়েছে তোমাকে, যে থিম কি, হোয়াট ইজ থিম বলো? তোমার কাছ থেকে রাইটিং পোয়েট্রিতে চেয়েছে যে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম, তাহলে তোমাকে কি চাওয়া হয়েছে যে হোয়াট ইজ থিম বলো? না স্যার, শুধু মেন থিমটা। হ্যাঁ তোমার থিমটা এখানে বলতে হবে। তুমি বলতেছো থিম কি, কত প্রকার, তারপরে অনেক 2-4টা প্যারাগ্রাফ শেষ করে পরে বলতেছো এই কবিতার থিম এই। তুমি মনে করতেছো স্যাররা মনে বড় করে লিখলে মার্ক দিবে, এই জন্য তুমি আবুল তাবুল গাঁজাখড়ি গল্প বলে তুমি বড় করছো। এই জন্য তো বললাম যে আমাদের অনার্স লেভেলের যে পড়াশোনা যেভাবে হওয়ার দরকার সেইভাবেই হচ্ছে না। মনে করছে খাতা ভর্তি লিখলে মনে মার্ক হয়, এই একটা ধারণা আমরা নিয়ে আসি আজ পর্যন্ত। তো দেখো তারপরে 2022-এ কি আসছে? 2022-এ আসছে এই যে হোয়াট শুড বি দ্য ফর্ম, ভয়েস অ্যান্ড স্টাইল। এটাই দেখো অবশ্যই ছোট করে লিখছে, এটা তবে আলাদা করে লেখেনি। দেখো দ্য ফর্ম অফ রাইটিং রিলেটেড টু দ্য টপিক শুড বি অ্যান এসে। দেখো অ্যান এসে কন্টেনিং অ্যাডুকেট আইডিয়াস অ্যানালাইসিস, এটা বাড়তে টু রাইট দ্য এসে অ্যান ইলাবোরেট ফর্মাল অ্যান্ড মিন স্টাইল। এই মিন টিন দরকার নেই। কাপলড উইথ অ্যান অবজেক্টিভ ভয়েস ক্যান বি এক্সপ্লয়েটেড। ওই একই কথা একটু মানে জগা খিচুড়ি করে বানিয়েছে। হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার। দেখো ওটা তাহলে ওইভাবে করলে, এটাকে এইভাবে করলো, তাহলে তুমি কোনটা গ্রহণ করবা? তারপর রাই কত 2021-এ এসেছে দেখো এই যে, হ্যাঁ হোয়াট উড বি দ্য ফর্ম, ভয়েস অ্যান্ড স্টাইল অফ রাইটিং অন দ্য টপিক মিস ইউজ অফ এনার্জি। তাহলে মিস ইউজ অফ এনার্জি কোন স্টাইল কোন ভয়েস হবে বলো? মিস ইউজ অফ এনার্জি স্যার এটা ফর্মাল হবে। কি কি আসবে? ইনফর্মাল প্রথমে আসবে কি, এটা একটা কি হতে পারে, রিপোর্ট হতে পারে নাকি? জি স্যার। জি স্যার, রিপোর্ট আবার রিসার্চ করা হতে পারে। ডেসক্রিপটিভ এসে আর রিসার্চ রিপোর্ট এটা দিতে পারো। রিসার্চ পেপার বলবো না, রিসার্চ রিপোর্ট বলে দাও, ঠিক আছে তো? তারপরে এটা হবে কি, ফর্মাল স্টাইল, অবজেক্টিভ ভয়েস। হ্যাঁ এইটুকু মেইনলি তোমরা ধরে ফেলবা। ধরার পর এবার তুমি তোমার মতো করে সুন্দর করে এটাকে সাজিয়ে একটু লিখে দাও যে তুমি আসলে কি চাচ্ছ। এখানে তুমি এই যে পরে যখন বলবা এই জায়গাতে একটু অ্যাড করে দিবা যে তুমি এখানে কি কি বলতে চাচ্ছ, কি কি আনতে চাচ্ছ। এর থেকে বেশি আমাদের অত হইচই পাকানোর কোনো দরকার নেই। হ্যাঁ আচ্ছা, তো এই হলো ব্যাপার। তো তোমাদের কাজ হলো এই বইয়ে, কেমা বাড়ির বইয়ে যতগুলো আছে একটু একবার করে রিডিং দেওয়া। রিডিং দেওয়া এই কারণে যে টপিকগুলো যেন মাথায় থাকে এবং সহজে যেন ধরতে পারো। কি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ এটার আলোচনা আজকেই শেষ।
এটা নিয়ে আর বাড়তি কথা বলার কোনো প্রয়োজন নেই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী দিন থেকে আমরা তাহলে রাইটিং 2 আমরা মানে পার্ট 2 কিন্তু আমরা শেষ করলাম, ঠিক আছে? পার্ট 2। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে যদি দুইটাই আমরা দেই যে সাবজেক্টিভ হতে পারে আর অবজেক্টিভ হতে পারে, তাহলে কি এভাবে লিখবো যে ইট ক্যান বি বোথ সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ ভয়েস, ফর দিস ইট উইল বি প্রেজেন্টেড ইন ফর্মাল স্টাইল অর ইনফর্মাল স্টাইল? তাহলে সেটা তুমি কোনটা লিখবা সেটা বলে দিবা। স্যার ওই যে আপনি দিছিলেন ইওর ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, এইটাকে তো লেটার হিসেবে আমি বন্ধুকে জানাইতে পারি। তাহলে এটা কি তোমার ইয়া হবে? এটা কি তোমার ইনফর্মাল হবে? এই সরি ফর্মাল হবে, এটা অবজেক্টিভ হবে? স্যার আবার তো এটা ওই যে ন্যারেটিভ এসে হিসেবেও লেখা যায়, রিপোর্ট হিসেবেও ন্যারেটিভ লেখা এসে যায়। আর লেটার দুটাই তো সাবজেক্টিভ, ন্যারেটিভ এসে মানেই তো সাবজেক্টিভ। আবার তো রিপোর্ট হিসেবেও লেখা যায়। এটা কি রিপোর্ট হিসেবে লেখা যায়? ইওর ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস, এটা তুমি রিপোর্ট হিসেবে কে নিবে? কোথায় বলো, তুমি কোথায় রিপোর্ট হিসেবে চাবে? তোমার ভিজিট তুমি কোথায় রিপোর্ট দিবে এটা বলো? এটা হচ্ছে রিসার্চ পেপার হতে পারে। এটা রিসার্চ পেপার হবে না এটা রিসার্চ পেপার তো হবে না। তাহলে তুমি কোথায় ইনফর্মাল মানে ফর্মাল চাচ্ছ? এটা তো তোমরা একটু বাড়তি ভেবে ফেলতেছো, হয়তো ফার্স্ট ইয়ারে পড়াটাও ঘাটতি আছে, যে এসে বা প্যারাগ্রাফ পড়ার সময় ন্যারেটিভ এসে আর ডেসক্রিপটিভ এসে পার্থক্যটা বুঝছিলা? বলো তো। জি স্যার ওটা তো বুঝছি। তাহলে ন্যারেটিভ এসে তুমি অবজেক্টিভ বলতেছো কেমন করে? তুমি লেটার বলো আর ন্যারেটিভ এসে বলো, দুটাই তো সাবজেক্টিভ। এখানে অবজেক্টিভ কোত্থেকে নিয়ে আসলা তুমি? কোন দিক থেকে আমাকে বোঝাও। ওই যে স্যার বলছিলাম যে এটা রিপোর্টে লেখা যাবে এরকম। রিপোর্টে তুমি কেন লিখবা? রিপোর্টে তুমি কেন লিখবা? এত জটিল করে ভাবতে যাচ্ছ কেন? ওই তো বললাম বেশি ভাবতে যেও না, উল্টাপাল্টা করে ফেলবা। এখানে রিপোর্টটা হবে কোন দিকে আমি বুঝলাম না। তুমি কি রিপোর্ট দিবা বলো? তোমাকে আমি বললাম যে ইয়া করো, এটা নিয়ে তুমি কি রিপোর্ট দিবা? কাকে রিপোর্ট দিবা? কে চাইবে তোমার ভিজিট নিয়ে রিপোর্ট? কোন অফিসে চাইবে এটা বলো? ওরকম করে ভাবলে তো সবগুলোই সবই হবে, তাই না? এরকম করে ভাবলে কি সবগুলো তো সবই হয়ে যাবে নাকি? জোর করে ভাবতে গেলে তো হবে না। আচ্ছা আফসানা মিমি কিছু বলতে চাচ্ছো? জি স্যার। হ্যাঁ বলো। স্যার মানে স্যার আমি তো স্যার ফার্স্ট ইয়ারে ক্লাস করি নাই স্যার। এখন স্যার আগে যে স্যার প্যারাগ্রাফ গুলা পড়াইছেন ওই ভিডিও গুলা একটু দিয়ে দিবেন, আর আগের পিডিএফ গুলা। কোথায় দিব আমি? কেমন করে দিব তোমার? মানে স্যার যে তোমরা তো ইমপ্রুভমেন্ট গ্রুপে আছো, ইমপ্রুভমেন্ট গ্রুপে তো দেওয়াই আছে ওগুলো ফার্স্ট ইয়ারের। ও আচ্ছা স্যার আমি জানতাম না স্যার। জানবা না কেন? ওখানে তো দেওয়াই আছে, ফার্স্ট ইয়ারের ক্লাসে তো যুক্ত আছো তোমরা। আচ্ছা আরেকটা বিষয় বলি, ইমপ্রুভমেন্ট গ্রুপ থেকে আমি অনেককে রিমুভ করব, কারণ যারা তোমরা আমাদের সেকেন্ড ইয়ারের গ্রুপে থাকবা না, কিন্তু ইমপ্রুভমেন্ট গ্রুপে তো তাদের থাকা যাবে না, ঠিক আছে? ওর জন্য আমি ইমপ্রুভমেন্ট গ্রুপ থেকেও রিমুভ করে দেবো একই সাথে। তোমরা অনেকেই একটু এদিক ওদিক করতেছো, আমার সেটা আমি খেয়াল করেছি। আচ্ছা তো ঠিক আছে, আরো পড়ে নাও, ভালো করে পড়ে নাও, পড়লে বুঝতে পারবা। সিম্পল জিনিসটাকে জটিল করে ভাবতে যেও না। এত গভীরে যা ভাবতেছো, কে তোমরা এখন 10 নিয়ে ভাবতেছো, এই 10 নিয়ে ভাবতে গিয়ে দেখবা জটিল করে ফেলবা। সিম্পলি ভাবো, সিম্পলি, জটিল করে ভেবো না। আমি বলতেছি এর থেকে জটিল করে যদি ভাবতে পারো তুমি ভাবতে পারো, এতে আমার কোনো কিছু বলার নেই। বাকিটা তোমাদের ব্যাপার। আচ্ছা তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। আগামী ক্লাস থেকে আমরা হিস্ট্রিতে যাব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ও সরি, রাইটিং স্কিলস এর আমার কিছু ওই যে পার্ট সি এর ব্যাপারটা বলে যেতে হবে। হ্যাঁ ওখানে আমি কিছু বলে দিব, তারপর আমরা হিস্ট্রিতে যাব, সমস্যা না। ওকে ঠিক আছে। রিডিং স্কিল পার্ট সি পড়াবেন না? ওটা পরে পড়াবো, কিন্তু রাইটিংটা আপাতত বলে নি, যেহেতু তোমাদেরটা নিজে পড়তে হবে। আচ্ছা স্যার। হিস্ট্রি থেকে পড়ে এসে তারপর। আচ্ছা ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।